তো আমরা তাহলে আজকের ক্লাসটা শুরু করি। সো আমাদের একদম ফার্স্ট ক্লাস। আজকে আমরা মোটামুটি আমাদের সি প্লাস প্লাসের কিছু বেসিক টপিকগুলো আমরা শিখব। সো সেখানে আমরা একটু টপিকগুলো একটু নোট ডাউন করতে পারি। সেটা হচ্ছে টপিকগুলোর মধ্যে আমাদের টপিকগুলো থাকবে হচ্ছে তোমার সি প্লাস প্লাসের বেসিক কিছু জিনিস, যেরকম আমরা ডেটা টাইপ ডেটা টাইপ আমরা দেখব। দেন হচ্ছে, আচ্ছা এইভাবে না লিখে, আচ্ছা এক নম্বর হচ্ছে ডেটা টাইপ, দেন সেকেন্ড হচ্ছে আমাদের ভ্যারিয়েবল ভ্যারিয়েবল দেন থার্ড হচ্ছে আমাদের ইনপুট, দেন হচ্ছে আউটপুট, দেন হচ্ছে আমাদের 4 নাম্বার হচ্ছে অপারেটর। সো এই কয়টা জিনিস আজকে আমরা মোটামুটি জাস্ট হালকা, মানে অপারেটরটা আমরা আজকে জাস্ট হালকা দেখব, মানে পুরাপুরি শেষ করব এরকম না, জাস্ট আমরা অপারেটরের হালকা কিছু জিনিস আমরা দেখব। কিন্তু আমাদের মেইন আজকে বেসিক থাকবে হচ্ছে আমাদের সি প্লাস প্লাসটা কীভাবে কাজ করে, সি প্লাস প্লাসের ডেটা টাইপ, সি প্লাস প্লাসের ভ্যারিয়েবল অ্যান্ড ইনপুট আউটপুট কনসেপ্টটা, ঠিক আছে? তো আমরা একদম শুরু থেকে শুরু করি। আমাদের যেহেতু আমরা একটা বেসিক একটা রোড ম্যাপ পাইছিলাম, সো এই রোড ম্যাপে আমরা মোটামুটি সবাই, তোমাদের চাইলেও দেখতে পারো, তোমাদেরকে ডিসকর্ডে এটা দিয়ে দেওয়া আছে, সো দেখে নিতে পারো। দেন এইখানে আমরা মোটামুটি, হ্যাঁ আমরা আজকে এই পর্যন্ত পড়বো, মানে 3টা টপিক আমরা আজকে একসাথে পড়বো। অপারেটরটা জাস্ট হালকা দেখবো, কিন্তু সে ফুল শেষ করবো না, ঠিক আছে? আচ্ছা, এই পিডিএফটা তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, জাস্ট এই একটাই, যে ফার্স্ট যে পিডিএফটা, হোয়াট ইজ কম্পারেটিভ প্রোগ্রামিং। সো তোমরা যারা যারা জানো, আবার যারা যারা হয়তো জানো না, সো কম্পারেটিভ প্রোগ্রামিং মূলত হচ্ছে তোমার একটা, মানে বলতে পারো একটা স্পোর্টসের মতোই। এটার মাধ্যমে মনে করো তুমি তোমার ডেটা স্ট্রাকচার, অ্যালগোরিদম, ম্যাথমেটিক্স অ্যান্ড আরও অনেক টাইপের, মানে টপিক মিলিয়ে তোমার হচ্ছে এখানে অনেক রকমের প্রবলেম থাকে। সো ওই প্রবলেমগুলো আমাদের কমপ্লেক্স থেকে কমপ্লেক্স প্রবলেমগুলো আমাদেরকে সলভ করা লাগে। সো এটা করলে কি কি হয় আমাদের, এটা করলে হচ্ছে আমাদের আহ, মানে লজিক্যাল থিঙ্কিং অনেক বেশি, মানে ভালো হয়। দেন আমরা মনে করো ইউনিভার্সিটি লাইফে আমরা অনেকগুলো কোর্সে আমরা অনায়াসে খুবই ভালো করতে পারি, এটা হচ্ছে আমাদের মানে অপশনাল অ্যাডভান্টেজ। বাট সিপির অ্যাডভান্টেজ হচ্ছে যে আমরা সিপি করলে আমাদের লজিক্যাল থিঙ্কিং অনেক ভালো হয়, আমরা ডেটা স্ট্রাকচার অনেক ভালো করতে পারি, আমরা অ্যালগোরিদমসে আমরা অনেক ভালো করতে পারি। কারণ আমাদের জব লাইফে হচ্ছে যখন আমরা কোথাও একটা জব করতে যাব, তখন হচ্ছে আমাদের ডেটা স্ট্রাকচার মানে ডিএসএ যেটাকে বলা হয়, সো ডিএসএ জিনিসটা অনেক বেশি প্রায়োরিটি দেওয়া হয়। সো যে স্টুডেন্ট ডিএসএ তো অনেক ভালো এক্সপার্ট, তাকে মনে করো তার প্রায়োরিটি লিস্টটা অনেক বেশি হাই থাকে। দেন সিপি তো মোটামুটি তোমাদেরকে বলছি, তো সিপির পুরাপুরি ইনফরমেশন। সো কারো যদি আরও জানতে মন চায়, তুমি এই পিডিএফটা পড়তে পারো, ঠিক আছে? সো এখানে আর তেমন কিছুই নাই মানে বলার মতো আমার কাছে, কারণ তোমাদেরকে সব কিছুই বলছি। আর আমরা যেই সব জায়গায় সিপি প্র্যাকটিস করব, মানে প্রবলেম সলভিং করব, সেটা হচ্ছে এক হচ্ছে কোড ফোর্স, যেখানে আমাদের মেইন একটা প্রোফাইল থাকবে। দেন হচ্ছে আমাদের অ্যাড কোডার, যেখানে হচ্ছে আমাদের আরেকটা যেটা কোড ফোর্সের মতোই একটা ওয়েবসাইট। দেন লিড কোড, দেন লাইটোজি, আর একটা হচ্ছে ভিজাজ, যেখানে আমরা রেগুলার কন্টেস্ট দিব, সেটা হচ্ছে আমাদের ভিজাজ। সো এই ছিল মোটামুটি বেসিক, মানে ইন্ট্রোডাকশন, কারণ তোমাদের সাথে আগে একটা ইন্ট্রোডাকশন হয়েছে আর না বলি। আচ্ছা, এবার আসি আমরা সি প্লাস প্লাসের বেসিকে। আচ্ছা, সি প্লাস প্লাস আমরা কতটুকু জানি? সি প্লাস প্লাসে আমরা জানি হচ্ছে যে সি প্লাস প্লাস হচ্ছে একটা লো লেভেল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? সি প্লাস প্লাস হচ্ছে একটা লো লেভেল। এখন এখানে হয়তো লেখা আছে যে এটা হাই লেভেল। সো তুমি বলতে পারো যে ভাই এখানে হাই লেভেল কেন? কারণ এটা হাই আর লো এর মাঝখানে পড়ে, মানে মিড লেভেলের মধ্যে এটাকে বলা হয়। যেমন সি হচ্ছে একদম লো, একদম লো লেভেল ল্যাঙ্গুয়েজ। আর ধরো পাইথন, দেন হচ্ছে তোমার সি শার্প, এগুলো হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। সো ওগুলার সাথে আর সি প্লাস প্লাসের সাথে ভালোই ডিফারেন্ট। আচ্ছা, এখন হচ্ছে ভাইয়া সি প্লাস প্লাসটা কেন আমাদের বেশি মানে দরকার, আর সি প্লাস প্লাস কেনই আমরা ইউজ করব? সো সি প্লাস প্লাস ইউজ করার রিজন
হচ্ছে আমাদের এটার খুবই ফাস্ট, মানে এটার টাইম কমপ্লেক্সিটি অনেক ফাস্ট। অন্যান্য যেসব ল্যাঙ্গুয়েজ যেগুলো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, সেগুলো তুমি দেখবা ম্যাক্সিমাম হাই লেভেল ল্যাঙ্গুয়েজই স্লো, অনেক স্লো, মানে ওর রান টাইম স্পিড অনেক স্লো। বাট একটা লো লেভেল ল্যাঙ্গুয়েজে তুমি যত নিচের দিকে, মানে হাই লেভেল থেকে যত নিচের দিকে তুমি নামতে থাকবা ল্যাঙ্গুয়েজে, তত দেখবে ওটার টাইম কমপ্লেক্সিটি অনেক বেশি ফাস্ট হবে। কারণ আমরা যখন ওই যে ফার্স্ট একটা ক্লাস করছিলাম তোমার ক্লাসে, তখন আমি তোমাদেরকে বললাম না যে সিপিইউর সাথে যত বেশি কানেক্টেড থাকা যায়, সো এইসব লো লেভেল ল্যাঙ্গুয়েজগুলো তোমার কাছে মনে হবে অনেক কমপ্লেক্স, কিন্তু এগুলো আমাদের সিপিইউর সাথে বেশি কানেক্টেড থাকে, ক্লোজ থাকে। তো সেই জন্য আমরা মনে করো সি প্লাস প্লাসই আমরা চুজ করছি, যেটার জন্য আমরা সিপিতে আমরা মানে পুরো হোল জার্নিটা আমরা সি প্লাস প্লাস দিয়ে করবো। দেন এখানে আমরা একটু দেখব যে সি আর সি প্লাস প্লাসের মধ্যে ডিফারেন্টটা কি। সি আর সি প্লাস প্লাসের মধ্যে ডিফারেন্টটা কি? সি সি হচ্ছে মানে যেটাকে বলা হয় মাদার ল্যাঙ্গুয়েজ, তোমরা অনেক জায়গায় শুনতে পারো, অনেক জায়গায় ইভেন কি ইন্টারেও হয়তো তোমাদের একটা মানে কোর্সই ছিল সি। সো ওইখানে তোমরা হয়তো শুনছো যে সি হচ্ছে মাদার ল্যাঙ্গুয়েজ। সো সির আপডেট ভার্সন হচ্ছে সি প্লাস প্লাস। এখন সি দিয়েও আমরা প্রবলেম সলভিং করতে পারবো, কিন্তু যখন আমরা মানে ইন্টারমিডিয়েট লেভেলে যাব, মানে বেসিক কনসেপ্ট থেকে যখন আমরা ইন্টারমিডিয়েট লেভেলে যাব, তখন হচ্ছে আমাদের একটা টপিক থাকবে, সেটা হচ্ছে এসটিএল। দেন আমাদের হচ্ছে ডেটা স্ট্রাকচার অ্যালগোরিদম। সো এক একটা অ্যালগোরিদম যখন আমরা ইমপ্লিমেন্ট করতে যাব, সেটা যদি আমরা সি দিয়ে যদি করি, সেটা হচ্ছে মানে অনেক কমপ্লেক্স হয়ে যাবে আমার জন্য সেটা সলভ করা। কিন্তু আমি যদি সেই প্রবলেমটাকে যদি আমি সি প্লাস প্লাস দিয়ে যদি করি, তাহলে আমরা খুবই ইজিলি মানে এসটিএল এর সাহায্যে আমরা খুবই ইজিলি মানে প্রোগ্রামটাকে আমরা রান করতে পারবো। সো এটার এক্সাম্পল মনে করো সি দিয়ে একটা যে কোনো একটা অ্যালগোরিদম, মানে বড় অ্যালগোরিদমের কোড যদি ধরো তোমার 50 লাইন হয়, সি প্লাস প্লাস দিয়ে সেটা হয়তো এমন হবে যে 20 লাইনও বা 15 লাইনও সেই কোডটা করা পসিবল। বুঝতে পারছো? এই হচ্ছে ডিফারেন্ট। তো এই ছিল। আচ্ছা, এবার আসো আমরা সি প্লাস প্লাসের স্ট্রাকচারটা বুঝি, যে আসলে সি প্লাস প্লাস যে আমরা যে একটা যে পুরো কোডটা কিভাবে রান করব, এটাকে এই যে এখানে যে তোমরা যে কোডটা দেখতে পারতেছো, একটু বড় করে দিই। তো এখানে যে কোডটা দেখতে পারতেছো, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যে ইনক্লুড, এখানে দেওয়া আছে কি হ্যাশ ইনক্লুড আইও স্ট্রিম, দেন হচ্ছে গ্রেটার দেন লেস দেন দেওয়া, দেন হচ্ছে এখানে ইউজিং নেম স্পেস এসটিডি সেমিকোলন, দেন ইন্ট মেইন, তারপর হচ্ছে এখানে প্যারেন্থিসিস দেওয়া, এটাকে প্যারেন্থিসিস বলে মানে আমরা যেটাকে বুঝি বাংলা ভাষায় ফার্স্ট ব্র্যাকেট, দেন এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করা, দেন হচ্ছে এখানে সি আউট, কিছু একটা লেখা আছে হ্যালো সি প্লাস প্লাস, দেন এন্ড লাইন মানে এন্ডেল, দেন আবার এখানে রিটার্ন জিরো। সো এখন তোমাদের কোশ্চেন হচ্ছে যে ভাইয়া এখানে ইনক্লুড জিনিসটা কি, দেন আইও স্ট্রিম জিনিসটা কি, ইউজিং নেমস্পেস এসটিডি এই জিনিসটা কি। আচ্ছা, আমি স্টেপ বাই স্টেপ আসি। ইনক্লুড আইও স্ট্রিম মানে গ্রেটার দেন লেস দেন আইও স্ট্রিম, এটা পুরাটা হচ্ছে একটা হেডার ফাইল, যেখানে আমরা ধরো তোমার কাছে একটা অনেক বড় একটা লাইব্রেরি আছে। এখন ধরো তুমি একটা লাইব্রেরিতে গেলা, এখন লাইব্রেরিতে গেলে ধরো তোমার কি করতে হবে, তুমি যে কোনো একটা বই নিবা। সো এখন বইটা কিন্তু কি করে, তুমি বইটা কোথা থেকে নিচ্ছ? লাইব্রেরি থেকেই কিন্তু তুমি নিচ্ছ, তাই না? তোমার পয়েন্টটা কোনটা? তোমার পয়েন্ট কিন্তু লাইব্রেরি। সো এই হেডার ফাইলের কাজ হচ্ছে তুমি মানে আমরা নিচে যতগুলো কাজ করব, সেই কাজটা আমার কোন ওয়েতে করব, মানে কোন রিজনের জন্য, কোন পারপাসের জন্য আমি ইউজ করব। হ্যাঁ, মানে কি কি কাজের, ধরো আমার কাজ হচ্ছে যে আমি জাস্ট এখানে কিছু ইনপুট নিব আর আউটপুট নিব। হ্যাঁ, এই জন্য আমি হচ্ছে একটা হেডার ফাইল অ্যাড করব, সেটার নাম হচ্ছে কি আইও স্ট্রিম, মানে যার নাম মানে ফুল ফর্ম হচ্ছে ইনপুট আউটপুট স্ট্রিম। মানে এই হেডার ফাইলের মাধ্যমে আমরা একটা পুরা মানে আমার এত, এখানে আমি জাস্ট এক্সাম্পল বুঝাচ্ছি যে পুরো একটা কোডে আমি যা কাজ করব, পুরো ইনপুট আউটপুটের যে কাজটা করবে সেটার জন্য আমার একটা হেডার ফাইল অ্যাড করতে হবে, সেটার নাম হচ্ছে আইও স্ট্রিম। ঠিক আছে? এরকম আরও অনেক রকমের হেডার ফাইল আছে, তুমি পরবর্তীতে আমরা স্টেপ বাই স্টেপ আরও অনেকগুলো দেখতে পারবো। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা আসি, এটা একটু আমরা স্কিপ করি, ইউজিং নেমস্পেস এসটিডি। তো এটা আমরা একটু স্কিপ করি, তার আগে আমরা আসি ইন্ট মেইন, এখানে একটা প্যারেন্থিসিস দেওয়া। এখন বলবো যে ভাইয়া এই জিনিসটা কি, আমরা ইন্টারে পড়ছি যে ফাংশন, ফাংশন তো তোমরা তো সবাই চিনো, তাই না? সো এইটা হচ্ছে একটা ফাংশন, মেইন এইটা হচ্ছে একটা ফাংশন। তুমি
তোমার হোল সি প্লাস প্লাস কেন তোমার হোল লাইফের মানে ইঞ্জিনিয়ারিং জার্নিতে একটা জিনিস অলওয়েজ মনে রাখবা, যে কোনো মানে অনলি সি প্লাস প্লাসের ক্ষেত্রে, আমি অন্য ল্যাঙ্গুয়েজের কথা বলতেছি না, অনলি সি প্লাস প্লাসের ক্ষেত্রে তুমি যখনই দেখবা কোনো একটা নাম, মানে যে কোনো কিছু, আমি একটা টাইপ লিখছি ধরো সাপোজ হ্যালো, এখন হ্যালোর পাশে যদি তুমি দেখো একটা প্যারেন্থিসিস, এইভাবে একটা প্যারেন্থিসিস, দ্যাটস মিন এইটা হচ্ছে একটা ফাংশন। ঠিক আছে? তোমরা সবাই জানো যে ফাংশনের কাজ কি। ফাংশন হচ্ছে এমন একটা জিনিস যেখানে যার ভিতরে অলরেডি প্রি মানে অলরেডি অনেক কিছু মানে মেকানিজম করা থাকে, অনেক কিছু করা থাকে, জাস্ট আমি জাস্ট ফাংশনটাকে কল করব, দেন অটোমেটিক্যালি আমি একটা আউটপুট পেয়ে যাব। বুঝতে পারছো? এই হচ্ছে আমাদের ফাংশন। সো আমরা ফাংশনের তেমন কিছুই আমরা আজকে জাস্ট দেখবো না, আমরা জাস্ট বুঝতে পারতেছি যে ইন্ট, আচ্ছা ইন্ট মানে কি? ইন্ট হচ্ছে একটা ইন্টিজার, একটা ডেটা টাইপ, মানে যেই ডেটা টাইপটা তোমার মূলত কাজ কি করে, কাজ করে হচ্ছে তোমার ইন্টিজার টাইপ, যেমন ধরো 1 2 3 4 5 6 এগুলা, এগুলো হচ্ছে ইন্টিজার টাইপের। সো ওর কাজ হচ্ছে সব ইন্টিজার টাইপের ও রিটার্ন করবে। এখন রিটার্ন জিনিসটা কি আমি একটু পরে বুঝাচ্ছি, কিন্তু আমরা মেইনলি এই কনসেপ্টটা, মানে এখানের যে কনসেপ্টটা, এটা আমরা খুবই ভালো মতো আমরা বুঝতে পারবো যখন আমরা ফাংশনটা পড়বো। ফাংশন আমাদের অনেক বড় একটা চ্যাপ্টারের মতোই আছে, তো আমরা ফাংশনে গেলে আমরা খুবই সুন্দর মতো আমরা বুঝতে পারবো। আচ্ছা, এরপরে হচ্ছে যে ভাইয়া এখানে সেকেন্ড ব্র্যাকেট কেন দিছেন? কারণ হচ্ছে একটা ফাংশনের মধ্যে আমি তো বলতে পারবো না যে আমি কোনখান থেকে কোন জায়গায় আমি শেষ করবো, আমার স্টার্টিং পয়েন্ট কোনটা, আমার এন্ডিং পয়েন্ট কোনটা। তো সেই জন্য একটা ফাংশনকে পুরো ব্লক করার জন্য আমার হচ্ছে একটা ব্র্যাকেট ইউজ করতে হয়, সেটা হচ্ছে তোমার সেকেন্ড ব্র্যাকেট, বা যেটাকে কার্লি বেসিস বলা হয়। দেন আমরা আসি হচ্ছে সি আউট জিনিসটা কি। সি আউট হচ্ছে একটা কিওয়ার্ড। এখন কিওয়ার্ড কি সেটা আমরা পরবর্তী স্টেপে যাব। কিওয়ার্ড হচ্ছে জাস্ট এটা মাথায় রাখো যে সি আউট, সি আউট হচ্ছে কনসোল আউট, মানে যে কোনো কিছু আমরা যদি আউটপুটে শো করতে চাই, মানে যে কোনো কিছু আমরা যদি আউটপুটে শো করতে চাই তখন আমাদের কি ইউজ করতে হবে, তখন হচ্ছে আমাদের সি আউট ইউজ করতে হবে। সো একই ক্ষেত্রে যখন আমরা কোনো কিছু ইনপুটের ক্ষেত্রে যাব, মানে কোনো কিছু আমরা সেখানে ইনপুট দিচ্ছি, সো সেই জায়গায় আমার একটা কমান্ড ইউজ করতে হবে, সেটা হচ্ছে আমার সি ইন, সেটা আমরা সামনে গেলেই দেখতে পারবো। আচ্ছা, এবার বলবো যে ভাইয়া এখানে ডাবল গেটার দেন দেওয়া কেন? সো এটার কারণটা কি? এটা হচ্ছে যখন আমরা সি আউট ইউজ মানে সি আউট যখন আমরা এই কিওয়ার্ডটা লিখবো, দ্যাটস মিন এইটা জাস্ট মাথায় রাখো যে আমার কোনো কিছু আউটপুট করতে হচ্ছে, সেটা কি বাইরের দিকে বের করে দেওয়া লাগতেছে। তো সেই জন্যই হচ্ছে আমার এখানে ডাবল গেটার দেনটা ইউজ করা হয়। এটা আমরা অপারেটর যে টপিকটা পড়বো তখন আমরা দেখতে পারবো যে এটার নাম হচ্ছে রাইট, সরি, হ্যাঁ, রাইট শিফট, রাইট শিফট অপারেটর। ঠিক আছে, আমরা তো বলি ডাবল গেটার দেন এরকম, সেটাকে বলা হয় রাইট শিফট, আর এটার উল্টা যেটা সেটাকে বলা হয় লেফট শিফট। ঠিক আছে, এখন এখানে আমাদের একটা কথা লেখা আছে, সেটা কি? জাস্ট একটা ডাবল কোটেশন দেওয়া আছে, এই যে এখানে ডাবল কোটেশন, তার মাঝখানে আছে হ্যালো, দেন কমা, দেন স্পেস, দেন সি প্লাস প্লাস, দেন একটা এক্সক্লেমেটরি সাইন। সো এই জিনিসটা কি? এটা পুরাটাই হচ্ছে একটা স্ট্রিং। স্ট্রিং মানে সোজা বাংলা কথা হচ্ছে যেখানে শুধুমাত্র কথাবার্তা, ধরো কোনো প্যারাগ্রাফ, বা ধরো কোনো মানে যে কোনো কিছু তুমি যেটাকে জাস্ট নর্মালি মানে একটা কথা, মানে একটা প্যারাগ্রাফ টাইপের তুমি প্রিন্ট করাতে যাও, সেটাই হচ্ছে আমাদের স্ট্রিং। মানে অনেকগুলো ক্যারেক্টার, এই যে এক একটা ক্যারেক্টার না, এই যে এক একটা, এগুলো তো ক্যারেক্টার, অনেকগুলো ক্যারেক্টারকে নিয়েই যেটা মানে গঠিত হয় তাকেই মনে করো স্ট্রিং বলা হয়। দ্যাটস ইট, সোজা কথা, এছাড়া আর তেমন কিছুই না। আচ্ছা, সেম একইভাবে আমরা একটা এখানে স্ট্রিং দিলাম, দেন স্ট্রিং দেওয়ার পর আমাদের হচ্ছে একইভাবে আমরা রাইট শিফট ইউজ করলাম, দেন তারপর আমরা ই অ্যান্ড ডিএল, এন্ডেল, এটাকে বলা হয় এন্ড লাইন। আমরা ম্যাক্সিমামই ইন্টারে এইচটিএমএল আমরা পড়ে আসছি যে বিআর ট্যাগ, বিআর ট্যাগ একটা আছে, সেটার কাজটা কি? লাইনটাকে ব্রেক করে দেওয়া, মানে আমি যে লাইনটা আমি ওখানে প্রিন্ট করলাম তার পরবর্তী লাইনে আমি স্টেপে ব্রেক করে আমি পরবর্তী লাইনে চলে যাব। সো এই এন্ডেলের কাজও হচ্ছে আমার ব্রেক করে পরবর্তী লাইনে চলে যাওয়া। আচ্ছা, এবার আমি আসি যে আমাদের এখানে সেমিকোলন কেন দেওয়া। সেমিকোলন দেওয়া হচ্ছে ধরো আমরা যে কোনো একটা ধরো একটা প্যাসেজ বা যে কোনো একটা কিছু, আমরা একটা লাইন লিখতেছি লিখতেছি, লেখার শেষে আমরা কি করি দেখো, একটা ফুল স্টপ দিচ্ছি না, মানে কোন একটা লাইনকে, মানে আমি একটা কোন একটা ইনস্ট্রাকশনকে শেষ করার পর, ধরো এটাই তো আমার ধরো একটা যে কোনো একটা, ধরো আমি একটা ইনস্ট্রাকশন দিলাম, তো এই ইনস্ট্রাকশনটা আমি শেষ করে আমরা নর্মালি কি করি, আমরা একটা হয়তো বাংলায় ধরো একটা দাড়িপাল্লা দিই, কি বলি, দাড়িপাল্লা না স্যার, একটা দাড়ি দিই, দেন তারপরে হচ্ছে তোমার এখানে ধরো আমরা ইংলিশের ক্ষেত্রে আমরা একটা ফুল স্টপ দিই,
দেন এক এক ল্যাঙ্গুয়েজে যে কোনো একটা কিছু একটা থাকে, ফুল স্টপ বা যে কোনো একটা শেষ করার জন্য, এন্ড করার জন্য একটা যে কোনো একটা কিছু থাকে। সো এটাই মানে তোমার সি প্লাস প্লাসের ক্ষেত্রে আমাদের হচ্ছে তোমার সেমিকোলন মাস্ট দিতেই হবে, ঠিক আছে? এটা সি অ্যান্ড সি প্লাস প্লাসের ক্ষেত্রে। দেন রিটার্ন জিরো জিনিসটা কি? রিটার্ন জিরোটা মানে হচ্ছে আমরা একটা ফাংশন, জাস্ট নর্মালি এটা মাথায় রাখো যে আমরা যে ফাংশনটা, মেইন ফাংশন আমরা পুরা কোডটা করব, এই কোডটা আমার সেটা বাইনারি বা হচ্ছে আমার বাইনারিতে হয় জিরো বা ওয়ানে আমার এটা রিটার্ন যায়। রিটার্ন গেলে তখন হয় কি, ওইটা হচ্ছে তোমার চলে যায় কি হেডার ফাইলে। সো এই প্রসেসটার জন্যই আমার হচ্ছে রিটার্ন জিরো। এখন রিটার্ন জিরো মিন্স কি বোঝাচ্ছে, মানে আমি এই রিটার্ন জিরো যখন আমি ইউজ করতেছি তখন এখান থেকে আমার এই মেন ফাংশনটা আমার ক্লোজ হয়ে যাচ্ছে, ঠিক আছে? মানে রিটার্ন জিরো মানে আমার এই লাইনের পরে আমার পরবর্তী লাইন আমার আর এক্সিকিউট হবে না, আমার এখান থেকেই আমার পুরা ফাংশনটা রিটার্ন করে আমার পরবর্তী স্টেপে চলে যাচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, এইবার আসি আমরা ইউজিং নেমস্পেস এসটিডি মানে কি। ইউজিং নেমস্পেস এসটিডি মানে হচ্ছে, এটাকে বলা হয় এসটিডি মিনস হচ্ছে স্ট্যান্ডার্ড, ঠিক আছে? সো এখন ধরো তুমি ধরো লাইব্রেরিতে গেছো, যে কোনো একটা জায়গায়, ধরো একটা লাইব্রেরিতে গেলা, ওই আগের কনসেপ্টে আমরা যে লাইব্রেরিতে গেলাম, আমি একটা বই পড়তেছি। এখন ধরো আমি লাইব্রেরিতে যেয়ে ধরো একটা বই পড়তেছি, এখন বই পড়ে আমি কি ধরো সাপোজ ওইটাকে কি আমি নর্মালি ধরো কীভাবে বলি, ধরো একজন রাইটারের বই, যে কোনো একজন রাইটার, ধরো হুমায়ুন আহমেদের বা যে কোনো একজন রাইটারের বই। এখন বইয়ের উপরে যদি আমার লেখাই যদি না থাকে যে এটা হুমায়ুন আহমেদের বই, আমি কি কখনো বুঝতে পারবো যে ওটা কার বই স্পেসিফিকভাবে? সো এটা আমি কখনো বুঝতে পারবো না। সো সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে এই যে যে আমরা এক একটা যে ইনস্ট্রাকশন যে ইউজ করি, সি আউট, এন্ডেল, সো এগুলো এক একটা কিওয়ার্ড। সো এই কিওয়ার্ডগুলোকেই আমার কি করা লাগে, আমার হেডার ফাইলের সাথে আমার কানেকশন করাইতে হয়, লিঙ্ক আপ করাইতে হয়। সো সেইটার জন্য আমার এই এসটিডি জিনিসটা আমার এখানে প্রত্যেকবার, ধরো আমরা এই যে এখানে প্রত্যেকবার আমার এভাবে এসটিডি দিয়ে দুইটা কোলন দিতে হয়। তা দ্যাটস মিন কি বোঝাচ্ছে, যে আমার এই জিনিসটা আমার হেডার ফাইলের সাথে কানেক্টেড আছে। বুঝতে পারছো? জাস্ট কানেক্টেড আছে মানে লিঙ্ক আপের জন্য। কারণ তাছাড়া তো আমি তো বুঝতেই পারবে না যে এই সি আউটটা এটা কি মানে এই হেডার ফাইলের মধ্যে, নাকি এটা অন্য হেডার ফাইলের মধ্যে, নাকি এটা এরর। সো এই জিনিসটা বোঝার জন্যই হচ্ছে আমাদের এই মানে এসটিডি জিনিসটা ইউজ করা হয়। এখন বলতে পারো যে ভাইয়া তাহলে এসটিডির সাথে আমরা এটা কেন ইউজ করি না, কেন আমরা ইউজিং নেমস্পেস এসটিডি ইউজ করি? সো এটা ইউজ করার রিজন হচ্ছে এটা এমন টাইপে বানানো হয়েছে যেন আমরা মানে অনেক বড় বড় যখন আমরা মানে কোড করব, ধরো তুমি 150 লাইনের একটা প্রবলেম করলা, মানে 150 লাইনের একটা প্রবলেম সলভ করে 150 লাইন পর্যন্ত কোড গেল। সো তখন যদি তুমি মনে করো বারবার তোমার এসটিডি দেওয়া লাগে, এরকম যতগুলো কিওয়ার্ড আছে মানে ইনস্ট্রাকশন কিওয়ার্ড, সো ওগুলোর মধ্যে তোমার কি হবে, বারবার কিন্তু তোমার এসটিডিটা ইউজ করতে হবে। সো এটা একটু প্যারাদায়ক মনে হয়। সো এটাকেই জাস্ট শর্টকাটের জন্যই, মানে আমরা যেরকম কমন ধরি না যে এক্স আর এক্স ওয়ান, যে ওইটার থেকে আমরা যেমন কমন নিয়ে আসি না, সো সেই ক্ষেত্রেই আমাদের এখানে জাস্ট আমরা কমন হিসেবে আমরা এখানে একবারে ডিরেক্ট উপরে ডিক্লেয়ার করে দিচ্ছি ইউজিং নেমস্পেস এসটিডি। বুঝতে পারছো? সো সেই ক্ষেত্রে পরবর্তীতে আমাদের মনে করো এইসব ইনস্ট্রাকশনে আমাদের আর এসটিডি দেওয়া লাগতেছে না। সো এইটা ছিল আমাদের সি প্লাস প্লাসের সিনটেক্স, যে আমরা কোড লিখতে গেলে আমাদের আমরা যা লিখি বা না লিখি সি প্লাস প্লাসে আমাদের অলওয়েজ একটা, দুইটা, তিনটা, চার, পাঁচ, এই পাঁচটা লাইন আমাদের মাস্ট লিখতেই হবে। সো রিটার্ন জিরো এটা তুমি যদি না দাও কোনো সমস্যাও হবে না, কিন্তু তোমার এই যে যে বাকি যে লাইনগুলো এগুলো তোমার মাস্ট লিখতেই হবে। না লিখলে কখনো আমাদের কোড আউটপুটও দিবে না বা কোনো কিছু মানে রিটার্নও করবে না। বুঝতে পারছো? এখন কারো যদি এইটা যদি না বুঝতে পারো তাহলে আমাকে বলতে পারো যে ভাই আমি এই জিনিসটা বুঝি নাই। বুঝছো সবাই? হ্যালো? আচ্ছা, আমি তাহলে আর বেশি দেরি করব না। সো আমি জাস্ট পড়াবো, কিন্তু যদি আমার পড়া মনে হয় যে অনেক ফাস্ট আমি চলে যাচ্ছি তাহলে আমাকে বলবা, আমি তাহলে ওইভাবে আস্তে আস্তে পড়াবো, ঠিক আছে? আর কেউ যদি কিছু না বুঝতে পারো মাইক ডিরেক্ট অন করে আমাকে বলে ফেলবা, কারণ আমি যেহেতু এই স্লাইডে আছি, সো আমি আর ওদিকে যাব না। আচ্ছা, যেহেতু আমরা এই জিনিসটা আমরা বুঝছি, দেন আমরা পরবর্তীতে আসি আমাদের সি প্লাস প্লাসের কতগুলো ভার্সন আছে। যেরকম সি প্লাস প্লাসটা তোমার রিলিজ হয় হচ্ছে 1998-এ।
দেন তারপরে ওটার আপডেট ভার্সন আছে 2011-এ, দেন 14, দেন 17, দেন 20, দেন এখন হচ্ছে 23 লেটেস্ট ভার্সন চলতেছে। কিন্তু এরপর আরও আপডেট আসছে 25-এ, আমি যতটুকু জানি 25-এ লেটেস্ট আপডেট আসছে সি প্লাস প্লাসের। সো এরকমই প্রত্যেকটার পাশে দেখবা সি প্লাস প্লাস 98, 11, তারপর হচ্ছে 14। তো এখন বলতে পারো যে ভাইয়া ভার্সনগুলোর কাজ কি? ভার্সন মানে হচ্ছে সেম জিনিসই, জাস্ট ওটাকে আপডেট করা হয় কিছু মানে এক্সটার্নাল কিছু জিনিস সেটাকে অ্যাড করার জন্য, বুঝতে পারছো? বাট আমরা আমাদের যত বেসিক জিনিসপত্র আছে, আমাদের যেসব প্রবলেম সলভিং, আমরা মোটামুটি আমরা সি প্লাস প্লাস 17 দিয়ে আমরা কাজ চালাইতে পারবো। ঠিক আছে, আমাদের 17-এর উপরেও লাগবে না, উপরে হলে তো ভালো, আর নিচে হইলেও সমস্যা। আমাদের কিছু কিছু স্পেসিফিক কিছু কোড, কিছু কিছু মানে কমান্ড আছে, ইনস্ট্রাকশন আছে যেগুলো আমাদের চলবে না, মানে সি প্লাস প্লাস 17 ভার্সন হইলে আমাদের ওই জিনিসগুলো চলবে না। ঠিক আছে, আচ্ছা, এর পরবর্তীতে হচ্ছে আমাদের এগুলো তো আমি তো দেখাইলামই, তো এটা তো আর দেখানোর কিছু নাই। সো এইভাবে ধরো আমরা একটা যদি কমান্ড যদি রান করি, দেন ওটার আউটপুট আসবে আমাদের ভাবে এইভাবে যে ওয়েলকাম টু সি প্লাস প্লাস প্রোগ্রামিং। ঠিক আছে, আচ্ছা, সো এখানে মোটামুটি আমাদের শেষ। দেন আমরা আসো একটু আমাদের কোড এডিটরে যাই, এডিটরে যেয়ে আমরা একটু আমাদের কোডটা দেখি। আচ্ছা, তোমাদের হচ্ছে আমি এখানে আমি নর্মালি লিনাক্সে আছি, সো তোমরা সবাই উইন্ডোজে আই হোপ সবাই সেট আপ শেষ। আর যারা ফোনে আসো, তোমরা ফোনে নর্মালি আমি যেভাবে কোডটা করাবো তুমি জাস্ট কোডটা রান করবা। ঠিক আছে, কোড করে দেন ওই যে রান বাটন আছে, বাটনে ক্লিক করলেই হয়ে যাবে। আচ্ছা, ফার্স্ট অফ অল আমাদের একটা কোড লিখতে গেলে আমাদের 3 রকমের ফাইল থাকবে। ঠিক আছে, 3 রকমের আমাদের হচ্ছে ফাইল থাকবে। আমাদের 3 রকমের ফাইল কিরকম? একটা হচ্ছে আমাদের মেইন ডট সিপিপি, এইটা হচ্ছে আমাদের মূলত মেইনলি সি প্লাস প্লাসের মেইন ফাইল। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের সি প্লাস প্লাসের মেইন ফাইলটা। ঠিক আছে, দেন তারপরে আরেকটা ফাইল থাকবে, সেটা হচ্ছে ইনপুট ইনপুট ডট টিএক্সটি টিএক্সটি, এইটা হচ্ছে একটা ফাইল। সো এইটার কাজ কি? এইটার কাজ হচ্ছে ভাইয়া, এইটার কাজ হচ্ছে আমাদের কই গেল কই গেল, আচ্ছা, অপাসিটি, হ্যাঁ, এইটার কাজ হচ্ছে আমাদের যে আমরা যত মানে ইনপুট ইনস্ট্রাকশন দিব, মানে ধরো আমি বললাম যে লাইক সাপোজ যে এক্স এর ভ্যালু হচ্ছে আমাদের 10। এখন এই 10 যে আমি যে এখানে মানে ইনপুট দিব, তো সেইটার জন্য আমাদের আলাদা একটা ফাইল ক্রিয়েট করতে হবে, ফাইল ক্রিয়েট করে আমরা করব। সো এটাই হচ্ছে আমাদের যত ইনপুটের কাজ আছে সব হচ্ছে আমাদের এই ইনপুট ফাইলটার মধ্যে আমরা করব। ঠিক আছে, আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের এখানে আউটপুট ফাইল থাকবে আরেকটা, আউটপুট টিএক্সটি। এটা হচ্ছে একটা টেক্সট ফাইল, নর্মালি আমরা ধরো নোটপ্যাডে যেসব ফাইলগুলো ক্রিয়েট করি ওইটাই হচ্ছে এই ফাইল, এই এক্সটেনশনে থাকে। এখন বলতে পারো যে ভাই এক্সটেনশন কি? তোমরা যারা মোটামুটি জানো যে এক একটা ফাইলের এক এক রকমের ভাগ থাকে, যেরকম ধরো কোন একটা ফাইল বা কোন একটা তুমি যদি সফটওয়্যার অন করতে যাও সেটা ইসে থাকে, মানে লাস্টে থাকে হচ্ছে তোমার ধরো ধরো পাইথন ডট ইএক্সি, সেগুলোকে বলা হয় এক্সিকিউটেড ফাইল। মানে এইগুলো মনে করে ক্লিক করলে তোমার একদম ডিরেক্ট অন হয়ে যায়। সো তুমি ইউটিউবে গেলে এরকম অনেক ভিডিও পাবা যেখানে তোমার কম্পিউটারে কত রকমের ফাইল মানে এক্সটেনশন এক্সিস্ট করে, এগুলো তোমরা জানতে পারবে। এটা তোমার জন্য জানাটা আমি মনে করি অনেক দরকার, কারণ এটা যদি তুমি না জানো ইন ফিউচার তুমি কোনো একটা কাজ করতে গেলে মানে বুঝতেই পারবে না যে এটা কিভাবে করে। ইভেন কি ধরো আমরা যখন মাইক্রোসফট ওয়ার্ডে কোনো কাজ করি, সেটা আসে কি মাইক্রোসফট ডক, এই যে ডক্স এরকম আসে। তারপর মনে করো পাওয়ার পয়েন্টে করলে পিপিটিএক্স এরকম আসে। তো এগুলো হচ্ছে এক একটা ফাইলের শর্টকাট ফর্ম। ঠিক আছে, তো এরকমই হচ্ছে আমাদের এখানে হচ্ছে আমাদের তোমার আউটপুট একটা ফাইল থাকবে। সো এখানে আউট, এটা হচ্ছে আমাদের আউটপুট ফাইল। তো আমাদের কয়টা ফাইল গেল? আমাদের হচ্ছে টোটাল 3টা ফাইল গেল, এটা একটু মাথায় রাখো। এখন অনেকে বলতে পারো যে ভাইয়া আমি যখন কোড ব্লকসে আগে, মানে অনেকেও হয়তো আগে থেকে কোড করতে পারো। সো যারা আগে করছো বা কখনো ট্রাই করে দেখছো বা অনেক ইউটিউবেও দেখবা যে তোমার হচ্ছে মানে কোড ব্লকস ইউজ করে, সেখানে কি হয়? সেখানে হচ্ছে নর্মালি একটা টার্মিনাল অন হয়, একটা এরকম একটা টার্মিনাল অন হয়। আমি কোডটা করলাম, একটা রান বাটনে ক্লিক করলাম, দেন আমার টার্মিনালে আমার এখানে আউটপুটগুলো আমার এখানে শো করে। ঠিক আছে, কিন্তু আমরা এইভাবে করব না, আমরা সিপি স্টাইলে মানে কম্পারেটিভ প্রোগ্রামিংয়ের জন্য আমার কোডটা রান করার আগে আমার ইনপুটগুলো আমি সব একসাথে দিয়ে দিব।
তারপরে হচ্ছে আমি কোডটা রান করব, দেন আমার আউটপুট ফাইলে আমি হচ্ছে কি পাবো, আমার ইনপুট আউটপুটগুলো আমি পেয়ে যাব। বুঝতে পারছো? মানে হচ্ছে আগে ইনপুট দিব, সেটা হচ্ছে আমার মেইন যে ফাইলটা, সেটা আমার রান করব। রান করার পর দেন আমার সেই ফাইল থেকে আমি আউটপুট ফাইল থেকে আমি পুরা প্রপার আউটপুটটা আমরা দেখতে পাবো। ঠিক আছে? আচ্ছা, এর পরবর্তীতে আমরা একটু যাই আমাদের কোডগুলো একটু রান করে দেখি যে কি। আর তার আগে আমাদের একটা ফাইল ক্রিয়েট করতে হবে, সেটা একটু আমরা একটু দেখি যে ফাইলটা কীভাবে ক্রিয়েট করব। ধরো তুমি যে কোনোভাবে, তুমি ধরো যেহেতু সাবলাইম টেক্সটে তোমাদেরকে দেখাইছি, দেন সাবলাইম টেক্সটে কন্ট্রোল এন দিলে হচ্ছে একটা এই যে নিউ ট্যাব অন হয়। ঠিক আছে? একটু মাথায় রেখে এই ব্যাপারগুলা, বারবার যেন সবাই যেন এখানে এই যে ধরো ফাইলে গিয়ে দেন মানে সেভ টেভ না করা লাগে, নিউ ফাইল এভাবে যেন না করা লাগে। ঠিক আছে? তোমাকে অনেক ফাস্ট হইতে হবে। তো আমি ধরো একটা নিউ ফাইল ক্রিয়েট করলাম, দেন আমি সেটাকে সেভ করব। সেভ করতে হলে কী করতে হবে, আমার কন্ট্রোল প্লাস এস দিলাম। এখন এস দিয়ে ধরো আমি একটা ফোল্ডার ক্রিয়েট করা আছে যে 74, এই ফোল্ডারে আমি ধরো একটা নাম দিলাম। এখন আমার নামটা কী দিতে হবে, যেহেতু আমি আমার C++-এর মেইন ফাইলটা, আমি main.cpp আমার ফাইল ক্রিয়েট শেষ, এখানে আমার মেইন কোড হবে। দেন আমার এখানে সাইডে আমার একটা ইনপুট ফাইল হবে। ঠিক আছে? এখানে আমার ইনপুট ফাইল হবে। ইনপুট ফাইলটার নাম কি দিব, আমরা ইনপুট ফাইলটার নাম দিব হচ্ছে আমরা সেম একইভাবে এন দেন এস, সেভ করলাম। দেন এবার হচ্ছে আমি আগের ফোল্ডারে যাব, ফোল্ডারে গিয়ে আমার কিন্তু আর কোনো ফাইল নাই। ঠিক আছে? এটার নাম দিব input.txt, আবার কেউ টেক্সট লিখো না। ঠিক আছে? txt। সো এই ফাইলটা আমার ক্রিয়েট করা শেষ। দেন আমি এখানে আবার সেম একইভাবে কন্ট্রোল+N কন্ট্রোল+S, দেন আমি এখানে আরেকটা ফাইল ক্রিয়েট করবো, সেটা হচ্ছে output.txt। আমার ফাইল ক্রিয়েট করা শেষ, আমরা এতটুকু পর্যন্ত পারছি। তো এইবার আসো আমরা আমাদের কোডটা লিখবো। আমাদের কোডটা কি ছিল, হ্যাশ ইনক্লুড, তারপর হচ্ছে গ্রেটার দেন হচ্ছে iostream, দেন হচ্ছে আমাদের এখানে ছিল হচ্ছে কি ছিল, ইউজিং নেমস্পেস std, দেন হচ্ছে ইন্ট মেইন, দেন আমাদের প্যারেন্থেসিস, দেন আমাদের সেকেন্ড ব্র্যাকেট, দেন হচ্ছে আমাদের cout হ্যালো প্রোগ্রামার, দেন হচ্ছে আমার এখানে কি ছিল, একটা এন্ডেল ছিল। দেন আমার এখানে কি ছিল, আমার ছিল হচ্ছে রিটার্ন 0। ঠিক আছে? রিটার্ন 0। সো এই কোডটা আমার কিন্তু একটা বেসিক একটা কোড আমার কিন্তু C++ লেখা শেষ। হ্যাঁ, দেন আমি এটাকে রান করব। কিভাবে রান করব হচ্ছে আমি আগে দেখাইছিলাম যে কন্ট্রোল প্লাস বি ক্লিক করলে আমার কিন্তু রানটা হয়ে গেছে। ঠিক আছে? তোমরা এখানে দেখতে পারো যে এখানে চলে আসছে হ্যালো প্রোগ্রামার। ঠিক আছে? আচ্ছা, এখন বলতে পারো যে ভাইয়া আমার তো নিউ লাইন, যে আপনি যে লাইন ব্রেকার যে ইউজ করলেন এখানে, কিন্তু লাইন ব্রেকারটা তো আমি তো দেখতে পারতেছি না। আচ্ছা, লাইন ব্রেকারটা দেখো, যখন এখানে এন্ড লাইন এই কমান্ডটা যখন আমি ইউজ করব না, তখন দেখবা আমার এখানে আউটপুটে একটা লাইন চলে আসবে। দেখো, আমি যখন এটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি, এবার যদি আমি কোডটাকে রান করি, দেখো আমার এক লাইন চলে আসে। দেখছো, মাত্র একটা আসছে। তার মানে কি হচ্ছে, আমার কিন্তু এখানে লাইন ব্রেকার ইউজ হচ্ছে না। কিন্তু আমি যদি এখানে সেম একইভাবে যদি ওই আগেরটা ইউজ করি এন্ডেল, তাহলে কিন্তু আমার কিন্তু একটা ফাঁকা লাইন থেকে যাচ্ছে, মানে ক্রিয়েট হয়ে যাচ্ছে। ক্লিয়ার? এতটুকু পর্যন্ত তোমরা বুঝছো? আচ্ছা, এইবার আসো আমরা বুঝবো যে আসলে ডেটা টাইপ জিনিসটা কি C++-এ, আর কিওয়ার্ড জিনিসটা কি। আচ্ছা, তোমরা কি সবাই কি আসো নাকি ঘুমায় গেছো? হ্যালো? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, একটু রেসপন্স করো, হ্যাঁ, নাহলে আমি বুঝবো না যে তোমরা কি বুঝতেছো নাকি না। আর যদি না বুঝে আমাকে বলবা, আমি আরো যতটুকু সম্ভব আমি ভালো মতো তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব, আমার আচ্ছা বেস্ট। ভাই, এখানে সেকেন্ড লাইনের পরে একবারে ফোর্থ লাইনে আসলো কেন? বা এটা কি এরকম কোনো নিয়ম যে সেকেন্ড ফোর্থ লাইনের লাইনে পরে ফোর্থ লাইনে? হ্যাঁ, ফোর্থে আসছে একবার, থার্ডে আচ্ছা, মানে থ্রি এখানে আসছে যেখানে কারণ হচ্ছে আমি তোমাকে কি বলছি যে একটা ফাংশন, পুরো মেইন একটা ফাংশনে আমরা কোড করি, তাই না? আমরা তো হুম। এটাই বলছি যে একটা মেইন ফাংশন থাকবে, সেই ফাংশনটার মধ্যে আমরা যত কোড করব সব আমাদের মেইন ফাংশনের মধ্যে থাকবে। ধরো আমি এখানে আরো লাইন অ্যাড করলাম। হ্যাঁ, এখন পুরো এই লাইনটাই কিন্তু সবগুলা কিন্তু আমার এক্সিকিউট হবে কার মধ্যে, মেইন ফাইলের মধ্যে। এখন হ্যাঁ। যদি এই জিনিসটা, যদি আমি এটাকে কপি করে ধরো বাইরে দিলাম। হ্যাঁ,
মেইন ফাইলের বাইরে যদি দেই, তাহলে দেখো তো আমার কি হয়, এরর চলে আসতেছে কিন্তু আমার, দেখছো এই যে আমার এরর চলে আসছে যে সি আউট ডাজ নট নেম টাইপ, মানে এটা কি টাইপের, এটা কোথায়, এটা কি, এটা কিন্তু ডিফাইন করতে পারতেছে না, বুঝতে পারছো? সো এই জি। জন্যই আমাদের সব কিছু একটা মেইন ফাংশনের মধ্যে আমাদের করতে হবে। সো ফাংশনের মধ্যে দেন আমরা বললামই তো অ্যাডভান্স আরও অনেক পার্ট আছে, ওগুলো আমরা ফাংশনে গেলে, ফাংশন টপিকে গেলে আমরা বুঝতে পারবো, ঠিক আছে? জাস্ট এতটুকু বুঝছো? জি। মানে মেন হচ্ছে আমার আগে এই লাইনটা আমার আসতেছে, দেন আমার এই লাইনটা এখানে চেক করতেছে, আচ্ছা এটা যেহেতু চেক করছে, দেন পরবর্তীতে আমার একদম ডিরেক্ট মেন ফাংশনের মধ্যে ঢুকে যাবে, মেন ফাংশনে ঢুকে আমার প্রত্যেকটা স্টেপ চেক করবে, স্টেপ চেক করে দেন আমার এখান থেকে ডিরেক্ট রিটার্ন করে আমার আউটপুট দিয়ে দিবে, বুঝতে পারছো? বুঝতে পারছি। জি। আচ্ছা, আরেকটা জিনিস একটু ক্লিয়ার করি, রিটার্ন জিরোর বিষয়টা তোমরা অনেকে হয়তো এখানে একটু মানে ভুল বোঝাবুঝি হইতে পারে যে রিটার্ন জিরোটা আমি এখনো বুঝি নাই, ক্লিয়ার না আমি, ঠিক আছে? তো ধরো আমি যদি এখানে রান করি, আমার কি এই যে সেকেন্ড সি আউট, এটা কি আমার কি আসতেছে? আসতেছে না কিন্তু, তার মানে আমার কথা কি ছিল, আমি মেইন ফাংশনের মধ্যে সি আউট দিলে আমার কিন্তু এটা কিন্তু চলে আসার কথা ভাইয়া, কিন্তু আমার কিন্তু এখানে কিন্তু আসতেছে না। সো কারণটা কি ভাইয়া? কারণটা হচ্ছে ওই যে আমরা শিখছিলাম যে আমাদের রিটার্ন জিরো যেখানেই থাকবে সেখান থেকে আমার একটা মেইন ফাংশন আমার ক্লোজ হয়ে যাবে, মানে যে কোনো ফাংশনই আমাদের ক্লোজ হয়ে যায় কীভাবে, রিটার্ন জিরো দিলে, বুঝতে পারছো? সো এই জিনিসটাকে যদি আমরা নিচের দিকে যদি আমরা নামাই দিই, এই জিনিসটাকে যদি আমরা নিচের দিকে নামাই, সো এইবার দেখো আমার কিন্তু রান করলে কিন্তু আমার সেকেন্ড লাইনটাও কিন্তু চলে আসতেছে, জিনিসটা ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমরা আসি হচ্ছে আমাদের ডেটা টাইপে। হোয়াট ইজ ডেটা টাইপ? ডেটা টাইপ জিনিসটা কি, এটা হচ্ছে আমাদের আগে বুঝতে হবে, ঠিক আছে? ডেটা টাইপ, ডেটা টাইপ, ডেটা টাইপ, আচ্ছা আরও কিছু জিনিস এখানে বলার আছে, সেটা হচ্ছে আমাদের যে কমেন্ট, কমেন্ট, হেডার ফাইল আর হচ্ছে নেম স্পেস। আচ্ছা, কমেন্ট জিনিসটা কি? আচ্ছা, কমেন্টের আগে আমি আরেকটা জিনিস একটু দেখাই, যে আমি বলছিলাম যে তোমাদের এখানে অনেকগুলো হেডার ফাইল এক্সিস্ট করে সি প্লাস প্লাসে, ঠিক আছে? অনেক রকমের হেডার ফাইল এক্সিস্ট করে। সো এগুলো একটু তোমরা চাইলে একটু দেখতে পারো, যে এখানে দেখো মোটামুটি এগুলা নর্মালি অনেকগুলো হেডার ফাইল আছে, কিন্তু আমরা সিপির জন্য মানে কম্পারেটিভ প্রোগ্রামিংয়ের জন্য আমরা একটা হেডার ফাইল ইউজ করব, সেটার নাম কি বিট স্ল্যাশ এসটিডি সি প্লাস প্লাস ডট এইচ, ঠিক আছে? তো এই হেডার ফাইলটা কেন ইউজ করব ভাইয়া? কারণ হচ্ছে আমরা যখন সিপি করতে যাব তখন আমাদের দেখো আমাদের আইও স্ট্রিম মানে ইনপুট আউটপুটের কাজ লাগবে। আমরা ধরো যখন একটা স্ট্রিং নিয়ে কাজ করব তখন আমাদের স্ট্রিং ডেটা টাইপ সরি হেডার ফাইল ইনক্লুড করতে হবে। আমরা যখন কোনো ম্যাথমেটিক্যাল টার্মের কোনো কিছু কাজ করব তখন আমাদের সি ম্যাথ ইউজ করতে হবে। কোনো অ্যালগোরিদম নিয়ে কাজ করলে অ্যালগোরিদম হেডার ফাইল ইউজ করতে হবে। সো এরকম অনেক রকমের হেডার ফাইল আমাদের এখানে এক্সিস্ট করে। সো এই হেডার ফাইলগুলো একসাথে সমন্বয়ে করে তোমার আছে কোথায়, সেটা আছে হচ্ছে এই বিট স্ল্যাশ এসটিডি সি প্লাস প্লাস ডট এইচ, এই হেডার ফাইলের মধ্যে এই সবগুলো হেডার ফাইল ইনক্লুড করা আছে। দ্যাটস মিন আমি যখন এই হেডার ফাইলটা আমার মানে কোডে আমি যখন ইনক্লুড করতেছি মানে রাখতেছি, লিখে রাখতেছি, তার মানে আমার আর পরবর্তীতে অন্য কোনো হেডার ফাইল অ্যাড করার দরকার নাই, যেইটা তোমরা পরবর্তী সেমিস্টারে তোমরা হচ্ছে সিতে গেলে দেখতে পারবা। সিতে এই মানে অ্যাডভান্টেজটা তোমার নাই, যে তুমি তোমার যখনই ধরো তুমি স্ট্রিং এর কাজ করতেছো তোমার স্ট্রিং ইউজ করতে হবে, তুমি ম্যাথমেটিক্যাল টার্ম করতেছো তোমার সি ডট ম্যাথ, এই যে সি ম্যাথ যে হেডার ফাইল আছে এটা ইউজ করতে হবে। সো এরকম অনেক রকমেরই হেডার ফাইল তোমরা দেখবা সিতে গেলে বুঝতে পারবা। সো এটাই হচ্ছে আমাদের সি প্লাস প্লাসের অ্যাডভান্টেজ, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমরা কি ইউজ করব আমাদের এখানে, আমরা এখানে ইউজ করব হচ্ছে বিট স্ল্যাশ এসটিডি সি প্লাস প্লাস ডট এইচ, এই একটা হেডার ফাইল ইউজ করলে আমাদের আর পরবর্তীতে অন্য কোনো হেডার ফাইল আমাদের অ্যাড করার দরকার নাই। এখন বলতে পারো যে ভাইয়া তাহলে আমরা এতগুলো যে হেডার ফাইল অ্যাড করতেছি এখানে আমাদের কি টাইম কমপ্লেক্সিটি একটু বেশি লাগতেছে না? মানে সময়, এটা যে এতগুলো হেডার ফাইল চেক করে তারপরে হচ্ছে আমাদের আউটপুট দিচ্ছে, সো এটাতে একটু কিন্তু সময় লাগতেছে। সো এটা স্বাভাবিক, এটা সময় লাগবে, কিন্তু মানে তোমরা সবসময় একটা জিনিস মাথায় রাখবা, আমরা কোডটা রান করতে যে সময়টা এখানে দেখি, এই যে এখানে এক্সিকিউশন টাইম, এইটা আর আমরা যেটাকে চিনি রান টাইম হিসাবে, মানে পুরো একটা রান টাইম যেটাকে আমরা বলছি যে আমাদের সি প্লাস প্লাস এর রান টাইম অনেক ফাস্ট, সো ওইটা আর এইটার সাথে কখনো সেম না, বুঝতে পারছো? এটা হচ্ছে তোমার পিসি, ধরো আমার পিসি মনে করো অনেক হাই,
আবার ধরো অন্য একজনের পিসি ধরো একদম লো, সো ওই লো পিসিতে তুমি যখন সাবলেম টেক্সট ডাউনলোড করে যখন রান করবা, দেখবা তোমার এখানে আসতে পারে এমন যে ধরো 2.5 সেকেন্ড, 2.4 সেকেন্ড এমন আসতে পারে যে রান হইতে। আর আমার পিসিতে আসতেছে এক এক টাইমে মনে করো 1 সেকেন্ড, একবার 1.1 সেকেন্ড। সো এক এক টাইমে এক একটা কিন্তু চেঞ্জ হচ্ছে। সো সেই ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু এক্স্যাক্ট পাচ্ছি না যে আমার পুরা টোটাল কোডটা রান হইতে আমার কতটুকু সময় লাগতেছে। সো এইটার জন্যই আমরা আলাদা একটা টপিক আছে আমাদের সিপিতে, সেটা হচ্ছে টাইম কমপ্লেক্সিটি অ্যান্ড স্পেস কমপ্লেক্সিটি। যে পুরো একটা কোড, আমি যে কোনো কোড লিখি সেটার আমি নিজে নিজেই আমি বুঝতে পারবো যে এইটার টাইম কমপ্লেক্সিটি কত হবে আর এটার স্পেস কমপ্লেক্সিটি কত হবে, সেটা অ্যানালাইজ করে আমরা বের করতে পারবো। ঠিক আছে, সো এটা আমরা সামনে আমরা যখন ওই টপিকগুলোতে যাব, মানে আমাদের পুরো বেসিক মডিউলটা শেষ হয়ে যাবে, সো এটা লাস্টের দিকে গিয়ে আমরা হচ্ছে টাইম কমপ্লেক্সিটিটা আমরা পড়বো। ঠিক আছে, কারণ আমি যদি নাই জানি যে আমার পুরা কোডটা কতটুকু সময় রান হইতেছে, সো তাহলে তো আমি পরবর্তীতে যে কোনো একটা প্রবলেম সলভ করতে গেলে আমি ক্যাচ করতে পারবো না। প্রবলেমের দেওয়া আছে যে ধরো 1 সেকেন্ডের মধ্যে শেষ করতে হবে পুরো কোডটা রান করে, কিন্তু আমার সেটা সময় লাগতেছে 1.2 সেকেন্ড। তো তখন কিন্তু আমার কিন্তু রান টাইম এরর কিন্তু দিয়ে দিবে, সরি টাইম লিমিট এরর কিন্তু দিয়ে দিবে। বুঝতে পারছো? সো এই হচ্ছে ব্যাপার স্যাপার। তো এগুলো আমরা নেক্সটে গেলে দেখতে পারবো। আচ্ছা, এবার আমরা আসি, হেডার ফাইলও দেখছি, এবার আমরা আসি কমেন্ট। কমেন্ট জিনিসটা কি? এই যে এখানে দেখো কমেন্ট আছে, কোথায় জানি কমেন্ট কমেন্ট কমেন্ট, এই যে কমেন্ট। তো কমেন্ট জিনিসটা কি? কমেন্ট হচ্ছে মূলত আমার কোডে, এই যে ধরো আমি কোড লিখছি, এখন তোমার দরকার হচ্ছে যে ধরো তুমি এখানে অনেকগুলো লাইন করবা, অনেকগুলো সেকশন। ঠিক আছে, এখন ধরো তুমি চাচ্ছ যে এই ফার্স্টের পার্টটা হচ্ছে, এটা হচ্ছে সাপোজ ধরো আমার এটা হচ্ছে ফার্স্ট সেকশন, সেকশন আমি একটা আলাদা আলাদা সেকশনে পার্ট করতেছি। হ্যাঁ, এখন এই ফার্স্ট সেকশন কথাটা আমি যদি লিখতে যাই এইভাবে, তাহলে তাহলে আমার কি হচ্ছে ভাইয়া দেখো, আমার কিন্তু এখানে একটা রেড মার্ক কিন্তু চলে আসতেছে। আমি কি বলছিলাম যে আমার কিওয়ার্ড যদি আমার যদি এখানে যদি হেডার ফেলে যদি যদি কানেক্টেড যদি না থাকে, তাহলে কিন্তু সেটা কি হবে, আমার এরর হিসাবে গণ্য হবে। সেম জিনিসটাই কিন্তু আমার কিন্তু এখানে হচ্ছে। সো আমার এখানে ফার্স্ট সেকশন এই দুইটা কথা, এটা আমার কি কি মানে কি বলে এটা কি মানে ডিফাইন করতেছে, ও কি করতে চাচ্ছে, ও কি করবে, এটা কিন্তু আমার কিন্তু পুরা কোডটা কিন্তু ধরতে পারতেছে না। মানে আমার পুরা মেইন ফাংশনে আমার হেডার ফাইলটা ধরতে পারতেছে না, আমার হেডার ফাইলের মধ্যে এগুলো নাই। তো সেই জন্যই কিন্তু আমাদের কিন্তু এরর চলে আসছে। ঠিক আছে, সো এইটাকে আমরা ধরো আমাদের যে কোনো আমরা কিছু একটা ধরো অনেক বড় এই কমেন্ট জিনিসটা মূলত লাগে কাদের, যারা মনে করো ডেভেলপমেন্ট জগতে কাজ করে, যারা যখন আমরা মনে করো জবে যাব, জবে গেলে দেখবা অনেক প্রায় যখন তুমি ডেভেলপমেন্ট সেক্টরে যাবা বা যে কোনো জবেই যাও, যেখানে তোমার মনে করো কোড করতে হবে, সেখানে তো মনে করো অনেক বড় বড় লাইনে ধরো 10,000 লাইনে তোমার কোড করতে হবে। তো 10,000 লাইনে ধরো তুমি ধরো গেলা একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারে, তখন ধরো তুমি একটা সফটওয়্যার বানালে, এখন এই যে ধরো এই হেল্প দেন প্রেফারেন্স, এগুলো মনে করো এক একটা বাটন, এক একটা বাটনের পিছনে কিন্তু অনেক বড় বড় কোডের লাইন থাকে। ঠিক আছে, সো এখন তুমি কেমনে বুঝবা যে সবগুলা যদি ধরো এক জায়গায় আছে, সবগুলা কোড এক জায়গায় আছে, এখন তুমি বুঝবা কেমনে যে এইটা হচ্ছে বাটনের সেকশন, এইটা হচ্ছে প্রেফারেন্সের সেকশন, এইটা হচ্ছে টুলসের সেকশন। সো এই জিনিসটা আমাদের বুঝতে কিন্তু অনেক কষ্ট হয় ওই টাইমে। সো সেটার জন্যই আমাদের এখানে একটা তৈরি করা হয়েছে, সেটাকে বলা হয় কমেন্ট। সো এই যে আমি জাস্ট ডাবো কি বলে এটাকে ব্যাকস্ল্যাশ যদি আমি ইউজ করি, এই ব্যাকস্ল্যাশ যদি আমি ইউজ করি, তাহলে কিন্তু আমার কি করা লাগে, তাহলে কিন্তু আমার আর কিন্তু কোনো প্রবলেম হয় না। ঠিক আছে, আর কোনো প্যারাও নিতে হয় না। আমরা জাস্ট নর্মালি আমি দেখো এবার যদি আমি কোডটা যদি রান করি, দেখো আমার কিন্তু ইজিলি কিন্তু সবগুলা মানে এক্সিকিউটও হয়েছে, প্লাস কিন্তু আমি বুঝতেও পারতেছি যে আমার এটা ফার্স্ট সেকশন। তো একইভাবে ধরো আমি যদি এখানে যদি যাই, দেন আমি লিখি সেকেন্ড, দেন মনে করো আবার এখানে এখানে যে যদি লিখি যে থার্ড, তো সেম জিনিস কিন্তু আমার কিন্তু এক্সিকিউট করলে আমার কিন্তু কোনো প্রবলেম হচ্ছে না। তো সো সেই ক্ষেত্রে আমরা এটা বুঝতে পারতেছি কমেন্ট হচ্ছে আমাদের কোডের কম্পাইলার ওটাকে ইগনোর করে। ঠিক আছে, কম্পাইলার কি করে, কমেন্টকে ইগনোর করে চলে। ও কমেন্টে তুমি যা মন চায় তা লেখো, তোমার কমেন্ট কখনো রান হবে না। ঠিক আছে, ধরো আমি চাচ্ছি যে ধরো সাপোজ আমি এই সেকশনগুলো বাদ দিয়ে দিই, সেকশনগুলো বাদ দিয়ে আমি জাস্ট চাচ্ছি যে আমার ফার্স্ট লাইনটা, ফার্স্ট লাইন, আচ্ছা আরেকটা লাইন নেই, সেকেন্ড লাইন, আমি চাচ্ছি যে আমার ফার্স্ট লাইনটা কাজ করবে না, এখানে ধরো আমি 2 দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এটা ধরো 2 আর এটা ধরো হচ্ছে আমাদের 1। ঠিক আছে, এখন ধরো আমি এটাকে কমেন্ট করে দিচ্ছি, কমেন্ট করলাম। সো আচ্ছা এটা না, আমরা ফার্স্টটা কমেন্ট করি, ফার্স্টটা কমেন্ট করলাম, তাহলে আমার কি হবে, এক্সিকিউট কিন্তু সেকেন্ডটা হবে, তাই না?
তো এই যে দেখো আমার কিন্তু এখানে কি হয়েছে, এক্সিকিউট কিন্তু সেকেন্ডটা হয়েছে। তার মানে কি হচ্ছে ভাইয়া, আমার কমেন্ট সেটা কি করে, আমার যে কোনো লাইনকে আমি যদি কমেন্ট করি সেটা হচ্ছে আমার বুঝার ক্ষেত্রে, আমার কোডের মধ্যে রিডেবিলিটি বাড়ানোর জন্য আমার কমেন্টটা এখানে মানে অ্যাড করা হয়েছে ল্যাঙ্গুয়েজে, সি প্লাস প্লাসে। ক্লিয়ার? এখন কমেন্ট হচ্ছে ভাইয়া দুই প্রকারের, একটা হচ্ছে ইনলাইন কমেন্ট, মানে যেটাকে আমরা বুঝি সিঙ্গেল লাইন কমেন্ট, এই যে যেটা আমরা করলাম। আর আরেকটা হচ্ছে মাল্টি লাইন কমেন্ট। মাল্টি লাইন কমেন্ট কেমন, যেমন ধরো আমরা এখানে অনেকগুলো লিখলাম, ঠিক আছে, আমি চাচ্ছি যে আমার এই মাঝখান থেকে আমি এই এতটুকু আর এই এতটুকু কমেন্ট করতে। এখন আমি এইভাবে যদি করি তাহলে আমার কি একটু প্যারা লাগে, তাই না? সো এইটার জন্য আমাদের মাল্টি লাইন কমেন্ট আছে। সেটা কি করা লাগে ভাইয়া, আমার ব্যাকস্ল্যাশ একটা দিব ফার্স্টে, তারপর আমি হচ্ছে যেটাকে আমরা যে মাল্টিপল চিহ্ন চিনি, হ্যাঁ, মাল্টিপ্লাই, যেটাকে আমরা স্টার চিহ্ন বলি, এই স্টার দিব। দেখো আমার কিন্তু মোটামুটি কিন্তু সবগুলো কমেন্ট হয়ে গেছে, তাই না? তো এটাকে আবার ক্লোজ করার জন্য কি করতে হবে, আমাদের সেম একইভাবে আমাদের স্টার দিতে হবে, দেন আমাদের ব্যাকস্ল্যাশ দিতে হবে। এই কিন্তু আমার কিন্তু মাঝখানে কিন্তু কোডগুলো কিন্তু কমেন্ট হয়ে গেল। এবার যদি আমি রান দিই, দেখো আমার কিন্তু এই যে ফার্স্টেরটা চলতেছে, আর এই লাস্টেরটা, এই যে ধরো এটা ধরো 4, হ্যাঁ, ধরো আমার এই লাস্টেরটা চলতেছে, কিন্তু আমার মাঝখানের কোডগুলো কিন্তু কমেন্ট হয়ে গেছে। ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের ওয়ান লাইন মানে সিঙ্গেল লাইন কমেন্ট, আর এইটা হচ্ছে আমাদের মাল্টি লাইন কমেন্ট। সো এই এতটুকু পর্যন্ত কি কারো কি কোনো সমস্যা আছে তোমাদের মধ্যে? যদি না হয় তাহলে আমি পরবর্তী টপিকে যাব, আর না হলে আমি আবার রিক্যাপ করব। কোনো সমস্যা নাই? আচ্ছা, ঠিক আছে। সো এইবার আমরা একটু, যেহেতু কমেন্টটা আমরা শিখে ফেলছি, দেন আমরা কয়েকটা জিনিস দেখব, সেটা হচ্ছে আমাদের কিওয়ার্ড। সো তুমি যদি গুগলে যাও, গুগলে গেলে তুমি অনেকগুলো সার্চ করে তুমি দেখতে পারবা যে হাউ মেনি কিওয়ার্ড এক্সিস্ট ইন সি প্লাস প্লাস। ঠিক আছে? তো এরকম দেখতে পারো প্রায় 32টা বা প্লাস 32টার মতো, বা 32টা প্লাস, হয়তো প্লাস মাইনাস হইতে পারে, আমি শিওর জানি না, বাট এরকম আপ ডাউন হইতে পারে যে কিওয়ার্ড তোমার এক্সিস্ট করে সি প্লাস প্লাসে। ঠিক আছে? সো কিওয়ার্ড জিনিসটা কি, কিওয়ার্ড হচ্ছে যে দেখো ইন্ট, ফ্লোট, ডাবল, চার, ভয়েড, রিটার্ন, ইফেলস, এগুলা এখন বলবো যে ভাইয়া এগুলাকে আমাদের ওই আগের মতো মুখস্থ করতে হবে না। এগুলো আমাদের কিচ্ছু মুখস্থ করতে হবে না ভাইয়া, আমরা জাস্ট ক্লাস করব, আমরা আমাদের মতো প্র্যাকটিস করবো, প্রবলেম সলভ করবো, অটোমেটিক্যালি আমরা শিখে যাবো, এগুলা অটোমেটিক্যালি আমাদের মাথায় থাকবে, কিচ্ছু মুখস্থ করতে হবে না। সো এখানে জাস্ট একটু মনে করো দেখতে পারো যে কিওয়ার্ড কি কি, এই যে এগুলা এগুলা দেখলেও হবে, না দেখলেও সমস্যা নেই। ঠিক আছে? এখন কিওয়ার্ড কিন্তু সবসময় আলাদা একটা কনস্ট্যান্ট কাজ করে, মানে ওকে স্পেসিফিক, ধরো আমরা পড়ছি কি, আমরা সি আউট পড়ছি, তাই না? যে সি আউটের কাজটা কিন্তু আমরা জানি। তো সি আউটকে আমি কিন্তু অন্য কোনো কাজে কিন্তু আমি ব্যবহার করতে পারবো না। ঠিক আছে? সি আউটকে আমার মানে বিল্ট ইন ভাবে, মানে প্রোগ্রামাররা যেভাবে, আমার সি প্লাস প্লাসের ডেভেলপার যারা সি প্লাস প্লাস বানাইছে, তারা যেভাবে ইনস্ট্রাকশন দিয়ে দিছে যে সি প্লাস প্লাস দিয়ে অলওয়েজ আউটপুটই হবে, সি মানে কনসোলে আউটপুট আসবে, সেই জিনিসটা সি আউটে ওইটাই হবে। এর ব্যতিক্রম আমি যত ঘুরায়া পেঁচায় যাই ইমপ্লিমেন্ট করি না কেন, এটা আমার কখনো হবে না। তার মানে আমাদের কিওয়ার্ডের কাজ হচ্ছে কনস্ট্যান্ট, মানে ও যেটাকে ওকে মানে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, সো ও ওইটাই করবে, ওর বাইরে ও কোনো কাজ করবে না। ঠিক আছে? আর কিওয়ার্ডগুলোকে আমরা কখনো অন্য কোনো কোথাও আমরা ইউজ করতে পারবো না, যেটা আমরা জানি হচ্ছে, ধর আমরা এই যে এখনই পড়বো আমরা ডেটা টাইপ অ্যান্ড ভ্যারিয়েবল। সো কিওয়ার্ডকে কখনো ভ্যারিয়েবলে, মানে ভ্যারিয়েবলের নাম হিসেবে আমরা ইউজ করতে পারবো না। ক্লিয়ার? আচ্ছা, এইবার আসি ডেটা টাইপ। হ্যাঁ, কিছু বলবা কেউ? হ্যাঁ, রাতুল মানে আমাদের আরেকজন বললো যে ও বুঝে নেয় আরেক না, গত পার্টটা আর কি। আচ্ছা, রাতুল, কি বুঝো নাই রাতুল, একটু কাইন্ডলি একটু বলো ভাইয়া, না হলে আমি তো বুঝবো না। ভাইয়া আরেকবার রিক্যাপ করলে ভালো হয়, কাইন্ডলি আগের পার্টটা, কোনটা পার্ট, কোনটা তো বুঝি নাই, নাকি পুরাটা? হ্যালো? কিওয়ার্ডের আগের পার্ট, কমেন্ট কমেন্ট। জি ভাইয়া, কমেন্টের কথা বলছেন আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা আসি এই কমেন্টে। আচ্ছা, কমেন্ট মূলত জিনিসটা কি, কমেন্ট হচ্ছে আমাদের সিপিতে তেমন কোনো কাজে লাগবে না, যদি কখনো চাও তুমি নিজের মতো ইউজ করতে পারো, বাট
ম্যাক্সিমাম টাইম আমরা ইউজ করবো না, কিন্তু এটা আমাদের জব লাইফে আমাদের খুবই কাজে লাগবে। আমরা যখন কোনো একটা প্রজেক্ট করতে যাব অনেক বড় বড়, তখন আমাদের কাজে লাগবে। আচ্ছা, কমেন্ট জিনিসটা কি? কমেন্ট জিনিসটা হচ্ছে, আমরা ধরো যে কোনো একটা কোড করতে গেলে সেখানে আমি আমার কোডের রিডেবিলিটি, মানে আমি কোডটা দেখলেই আমি বুঝতে পারতেছি যে এখানে হচ্ছে আমার নেম সেকশনগুলো দেওয়া আছে, এখানে হচ্ছে আমার রোল সেকশনগুলো আমার এখানে আলাদা আলাদা করে পার্ট পার্ট করে দেওয়া আছে, ঠিক আছে? তো এইটার জন্য হচ্ছে আমাদের কমেন্ট ইউজ করা হয়। আর কমেন্টে আমরা কি ইউজ করি ভাইয়া? আমরা ব্যাকস্ল্যাশ ইউজ করি। যে কোনো আমরা যেটা লিখবো তার আগে আমরা দুইটা ব্যাকস্ল্যাশ দিব, সেটাই আমার কমেন্ট হয়ে যাবে। এইটা হচ্ছে আমার সিঙ্গেল লাইন কমেন্ট, ঠিক আছে? আর কমেন্ট কি করে ভাইয়া? কমেন্ট হচ্ছে আমার কোডের যে কম্পাইলার থাকে, মানে যে কোডটাকে পুরো চেক করে, ঠিক আছে, কম্পাইলার। সো কম্পাইলার অলওয়েজ কমেন্টকে ইগনোর করে, ঠিক আছে? কমেন্ট কি অলওয়েজ কম্পাইলার কমেন্টকে ইগনোর করে, এই এতটুকু মাথায় রাখো। দেন কমেন্ট কয় প্রকারের ভাইয়া? কমেন্ট হচ্ছে দুই প্রকারের, একটা হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্ট, একটা হচ্ছে মাল্টি লাইন কমেন্ট। তো সিঙ্গেল লাইন কমেন্ট আমরা নর্মালি দেখলাম, আর মাল্টি লাইন কমেন্ট ধরো আমরা এখান থেকে দেখি, হ্যাঁ, এখান থেকে আমরা মাল্টি লাইন কমেন্ট আমরা কি করব? একটা ব্যাকস্ল্যাশ দিব, দেন আমরা একটা স্টার বা যেটাকে আমরা অ্যাস্ট্রিক সাইন বলি সেটাও দিতে পারি। এই অ্যাস্ট্রিক মানে স্টার দিব, দেন আমরা একটা ব্যাকস্ল্যাশ দিব। সো এই ক্ষেত্রে কিন্তু আমার কিন্তু এই তিনটা লাইন কিন্তু মাঝখানে কমেন্ট হয়ে গেল। এবার যদি আমি রান দিই, তাহলে দেখতে পারবা যে আমার মোটামুটি 1 2 3 4 5 6 7টা লাইন আসছে। এই 7টা লাইন আসছে, দেখছো? বাকিগুলো কিন্তু আমার কিন্তু আর আসে নাই। এটাই হচ্ছে আমার কমেন্টের কাজ। সো কমেন্ট হচ্ছে একদম খুবই ইজি একটা জিনিস, যেই জিনিসটা আমার হচ্ছে কোডে জাস্ট আমার ভিজুয়ালাইজেশন, দেন হচ্ছে আমার রিডেবিলিটি বাড়ানোর জন্য, মানে আমি কোড দেখলেই বুঝতে পারতেছি যে এই সেকশন আমার এই পার্ট হইতেছে, ওটা জাস্ট আমি আমার নিজের স্বার্থের জন্য, মানে যে প্রোগ্রামার থাকে অনলি সেই কমেন্ট দেখতে পারে, ঠিক আছে? কিন্তু মানে কম্পাইলার অলওয়েজ কি করে? কমেন্টকে ইগনোর করে যায়। ক্লিয়ার? আচ্ছা, রাতুল কি বুঝছো? যদি বুঝো তাহলে একটু জানাইও, হ্যাঁ? আচ্ছা, এর পরবর্তীতে আমরা তো কিওয়ার্ড দেখলাম, যে কিওয়ার্ড কি এক একটা ইনস্ট্রাকশন করে, ইনস্ট্রাকশনের যে আলাদা আলাদা স্পেসিফিক যাকে এক্স্যাক্ট বলে দেওয়া হয়েছে যেসব নামগুলোকে, যেমন সি আউট, সি ইন, ইফ, এলস। সো এগুলো হচ্ছে এক একটা কিওয়ার্ড, এগুলোকে কখনো আমি চাইলে অন্য রকমের ভ্যারিয়েবলে আমরা ইউজ করতে পারবো না, ঠিক আছে? তো এবার আমরা তাহলে আমাদের ভ্যারিয়েবল পার্টে আমরা চলে যাই, ঠিক আছে? ভ্যারিয়েবলস, ভ্যারিয়েবলস কি? আচ্ছা, আমরা এখানে না, আমরা এখানে যাব যে ভ্যারিয়েবল জিনিসটা কি। আচ্ছা, ধরো তোমাকে আগে আচ্ছা ভ্যারিয়েবলের, আচ্ছা ভ্যারিয়েবল, আচ্ছা ভ্যারিয়েবলের আগে আমরা আরেকটা জিনিস একটু দেখি, সেটা হচ্ছে আমাদের ডেটা টাইপ, ঠিক আছে? আমরা কিন্তু ফার্স্টেই দেখছিলাম ডেটা টাইপ। সো ডেটা টাইপটা আগে বুঝতে হবে যে ডেটা টাইপ জিনিসটা কি। ডেটা টাইপ হচ্ছে, আমরা ধরো কোডটা যখন করব, আমরা যে কোড করব, সো কোডে আমরা ধরো এই যে ভ্যারিয়েবলগুলা, একটা ভ্যারিয়েবল, তো ধরো ভ্যারিয়েবল যে কোনো একটা কিছু, ধরো একটা মানুষ, ভ্যারিয়েবল হচ্ছে একটা মানুষ, পুরো একটা মানুষ। তো একটা মানুষকে আমি কিন্তু নর্মালি কিন্তু জানি না যে সে কেমন, সে কি ভালো, সে কি খারাপ, সে কি মনে করো চান্দাবাজ, নাকি সে ধান্দা করে, কিছুই আমি জানি না। হ্যাঁ, তার কোনো কিচ্ছু আমি জানি না। এখন আমি চাচ্ছি যে এমন কিছু একটা ট্যাগ ইউজ করব, যেটা ইউজ করলে আমি স্পেসিফিক জানতে পারবো, মানুষ বুঝবে যে সে ভালো মানুষ, সে খারাপ, সে ধান্দাবাজ, এটা বুঝতে পারবে, ঠিক আছে? সো সেই জিনিসটাই হচ্ছে আমাদের ডেটা টাইপ। মানে আমরা কোডে যত রকমের ভ্যারিয়েবল নিয়ে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব, সেটার আগে অলওয়েজ আমার একটা ডেটা টাইপ দিতে হবে, যে সেটা কি আমার স্ট্রিং, সেটা কি আমার ইন্টিজার, সেটা কি আমার ফ্লোট, সেটা কি আমার ডাবল, সেটা কি আমার লং লং, সেটা কি আমার হচ্ছে তোমার ডাবল আনসাইন লং লং। সো এরকম অনেক রকমের ডেটা টাইপ এক্সিস্ট করে সি প্লাস প্লাসে, ঠিক আছে? সো এই ডেটা টাইপগুলো আমাদের কি কি আমরা একটু দেখি। আমাদের ডেটা টাইপগুলো এই যে দেখো, ডেটা টাইপ ইন্টিজার টাইপ ডেটা টাইপ, যেগুলো হচ্ছে শুধু নাম্বার থাকে, সেখানে প্লাস নাম্বারও থাকতে পারে, মানে পজিটিভ নাম্বার থাকতে পারে, সেখানে নেগেটিভ নাম্বারও থাকতে পারে। সো ইন্টিজার টাইপের আমাদের ডেটা টাইপ কয়টা আছে? একটা হচ্ছে ইন্ট, যেটা হচ্ছে নর্মালি আমরা ইন্টিজার জানি, সেটার রেঞ্জ হচ্ছে 10⁻7 পর্যন্ত। মানে 10⁻7 মানে হচ্ছে মানে যতগুলো সংখ্যা হয় 10⁻7-এ, ঠিক আছে? সো এটা হচ্ছে +10⁻-10⁻7 পর্যন্ত এটার রেঞ্জ, মানে এতগুলো একটা ভ্যারিয়েবলে
এতগুলো যদি আমি সংখ্যা যদি ওকে দেই, তাহলে ওই ডেটা টাইপ পর্যন্ত ও হোল্ড করতে পারবে। মানে ওই ডেটা টাইপের রেঞ্জ হচ্ছে যে 10⁷ পর্যন্ত নাম্বার ও হোল্ড করতে পারে একসাথে। এর বেশি যদি হয়ে যায় তাহলে ও কি হবে, ও ব্রেক করে, ও এরর দেয় বা ওভারফ্লো হয়ে যায়। বুঝতে পারছো? ওভারফ্লো হয়ে উল্টাপাল্টা একটা রং অ্যান্সার দেয়। ক্লিয়ার জিনিসটা? এরপর হচ্ছে শর্ট। এই শর্ট হচ্ছে কি, মনে করো তোমার ইন্টিজারের থেকে ছোট, ইন্টিজারের থেকে এটা হচ্ছে ছোট, এটা মেবি 10⁻³ এরকম সামথিং হবে, বা আরও কম হইতে পারে, 10⁻³ মেবি হবে। সো এরপরে হচ্ছে লং। লং আর ইন্ট দুইটাই সেম, তুমি চাইলে লংও ইউজ করতে পারো, তুমি চাইলে ইন্টও ইউজ করতে পারো, কিন্তু আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা ইন্ট ইউজ করব, ঠিক আছে? লং আমরা ইউজ করব না। কিন্তু ভাইয়া লং লং যে ডেটা টাইপ, এইটা হচ্ছে আমাদের ইন্টিজারের থেকে আরও অনেক বড়। ধরো আমার তোমাকে বলে দেওয়া হলো 10⁻18, 10⁻16, এত বড় একটা সংখ্যা নিয়ে তুমি কাজ করবা। হ্যাঁ, তোমার একটা ভ্যারিয়েবলের মধ্যে এত বড় একটা সংখ্যা তুমি স্টোর করবা, তখন কি আমাদের ইন্টিজার দিয়ে কি কাজ হবে? হবে না। তখন আমাদের কি করতে হবে? তখন আমাদের লং লং ডেটা টাইপ আমাদের রাখতে হবে। লং লং ডেটা টাইপ রেখে তারপরে হচ্ছে আমরা ওই ভ্যারিয়েবলকে ডিক্লেয়ার করে ওই ভ্যারিয়েবলের মধ্যে আমরা ম্যাক্স একটা লং লং ডেটা টাইপে কতগুলো ভ্যালু, মানে ভ্যারিয়েবল ভ্যালু পর্যন্ত রাখা যায় 10⁻19, 10⁻19 পর্যন্ত আমরা ভ্যালু স্টোর করতে পারি, ঠিক আছে? সেটা হচ্ছে আমার অনলি লং লং নামে, যদি আমরা কোনো একটা মানে লং লং ইউজ করে আমি যদি কোনো একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, সেটা হচ্ছে আমার 10⁻19 পর্যন্ত ওটার ম্যাক্স রেঞ্জ থাকবে, ঠিক আছে? সো আই হোপ লং লং কি বলে ইন্টিজার টাইপের যে ডেটা টাইপগুলো আছে এগুলো তোমরা মোটামুটি বুঝছো। এরপর হচ্ছে ফ্লোটিং পয়েন্ট টাইপ। ফ্লোটিং টাইপের, ফ্লোটিং বলতে আমরা কি বুঝি ভাইয়া? দশমিক, ঠিক আছে? সো দশমিকে আমাদের কি কি আছে? ধরো আমাদের ফ্লোট, যেটা নর্মাল ফ্লোট, সেটা হচ্ছে 3.1416 এরকম এরকম। সো পয়েন্টের যেগুলো আছে সেটা হচ্ছে আমাদের ফ্লোটে পড়ে। এখন কথা হচ্ছে ভাইয়া, ফ্লোট আর ডাবল দুইটাই আমার সিমিলার, কিন্তু মনে করো আমার প্রিসিশনের ক্ষেত্রে, মানে আমার মানে দৈর্ঘ্যের ক্ষেত্রে, বা ধরো তুমি লম্বার ক্ষেত্রে মনে করো আমার কিন্তু এই ফ্লোট একটু ছোট, যেরকম আমরা ইন্টিজার পড়ছি, ইন্টিজার রেঞ্জ একটু ছোট, 10⁻9 পর্যন্ত, সরি 10⁻7 পর্যন্ত। আর ডাবলে হচ্ছে মনে করো সেম একই জিনিস, যে ডাবল হচ্ছে আমার লং লং এর মতো বড়, দশমিকের পরে বড় একটা সংখ্যাও স্টোর করতে পারে। আর আমাদের হচ্ছে ফ্লোট হচ্ছে দশমিকের পরে ছোট সামান্য একটা সংখ্যা ও স্টোর করতে পারে। আই হোপ এই জিনিসটা আকাশ স্যার তোমাদেরকে পড়াইছে, পড়াইছে নাকি না? হ্যালো, হ্যালো ভাইয়া, কেউ তো একজন তো রেসপন্স করতে হবে, না হলে আমি তো বুঝবো না যে তোমরা আসো কি নাই। আচ্ছা যাই হোক, তো দেখবা আকাশের যদি পড়ায় তাহলে পড়াবে, আর না হলে পড়াবে, মানে যদি না পড়া থাকে তাহলে দেখবা ইনশাল্লাহ তোমাদেরকে অ্যাজ সুন অ্যাজ পসিবল সামনে পড়াবে এই জিনিসটা। আচ্ছা, এর পরবর্তীতে আমরা আসি লং ডাবল। লং ডাবলের কাজ কি? লং ডাবল হচ্ছে ওই সেম ডাবলের থেকে আরো বড়, ওই যে আমরা যেটা লং লং হিসেবে মনে করো তোমার ইউজ করি ওরকম টাইপের। মানে এটাও অনেক বড় একটা প্রিসিশনের, মনে করো একটা মানে দশমিকের পর অনেক বড় একটা সংখ্যা তুমি স্টোর করাতে পারবা। তো এই হচ্ছে আমাদের ফ্লোটিং টাইপের গুলো গেল। এরপর হচ্ছে ক্যারেক্টার টাইপ। আচ্ছা, ক্যারেক্টার টাইপ কি? মানে আমরা নর্মালি জানি যে A B C D যতগুলো সিঙ্গেল সিঙ্গেল আছে সবগুলো একটা ক্যারেক্টার। সেই ক্যারেক্টার নিয়ে যখন আমরা কাজ করব তখন হচ্ছে আমরা কি আমাদের 4 নামে যে আমাদের ক্যারেক্টার ডেটা টাইপ আছে এটা আমরা ইউজ করতে পারি, ঠিক আছে? তো এটার রেঞ্জ কত? 128, -128 থেকে +127। এখন বলতে পারো যে ভাইয়া -128 কি +127 কি? দেখি বলো তো, কেউ কি পারবা এই জিনিসটা কি? হ্যালো, দেখি তোমরা পড়ছো এই টপিক, এই জিনিসটা জানো যে -128 থেকে +127। দেখি কেউ কি পারো নাকি? পারবা কেউ? হ্যালো, কি জিনিস ভাই, এটা আবার রিপিট করেন তো। আচ্ছা জিনিসটা হচ্ছে তোমার ক্যারেক্টারে যে আমরা রেঞ্জ নেই, ঠিক আছে, স্টোর করতে এক একটা তো সিঙ্গেল সিঙ্গেল ক্যারেক্টার থাকে, ধরো ABCD। সো এটারও আবার রেঞ্জ আছে। রেঞ্জ -28 থেকে প্লাস, সরি, -128 থেকে +127 পর্যন্ত এটা রেঞ্জ। সে এখানে 100 -128 আর +127, এই জিনিসটা কি বোঝায় আমার এখানে? বলো 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 বলো, দেখি কেউ পারো? পড়ছো আমার মনে হয়, আইসিটিতে পড়ছো এই জিনিসটা।
আচ্ছা যাই হোক, আর ডিলে ডিলে করবো না। তোমরা পড়ছো না, কি জানি বলে অ্যাস্কি ভ্যালু, পড়ছো? হ্যাঁ 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 হ্যাঁ, অ্যাস্কি ভ্যালু, অ্যাস্কি ভ্যালু এটা হচ্ছে করে, কারণ তুমি দেখবা অ্যাস্কি ভ্যালুর ধরো আহ, এই যে অ্যাস্কি ভ্যালু যদি যাই, এই যে দেখছো, ও কিন্তু জিরো থেকে, আচ্ছা এটার যে একটা টেবিল আমরা দেখি, হ্যাঁ তাহলে আমরা বুঝতে পারবো। ধরো এই যে এই টেবিলটাই, ঠিক বড় হবে না, এটা তো ছোট হয়। আচ্ছা ধরো এই যে এই টেবিলটা তো দেখা যাচ্ছে তাই না? সো এইখানে তোমার মনে করো একদম মাইনাস থেকে হিসাব করে তোমার একদম +27, মানে ক্যারেক্টার ওয়াইজ যেগুলো আসে, ঠিক আছে? সো ওই হিসাবে তোমার হচ্ছে এই আস্কি টেবিল হিসাবে আমার হচ্ছে এখানে ধরা হয়েছে। মানে ক্যারেক্টার মানে কি, একটা স্টার, একটা মনে করো আমরা যে নর্মাল মাইনাস লিখি, ঠিক আছে? সো এই যে দেখো এই যে এখানে ধরো এই যে এগুলো একটা আছে না সিম্বল, সো এইগুলো সবগুলাই কিন্তু আমার কিন্তু এক একটা মনে করো অ্যাস্কি ভ্যালুর মধ্যে পড়তেছে, বুঝতে পারছো? সো এই হচ্ছে আমাদের মোটামুটি। সো আমরা ধরো অনেকগুলো প্রবলেম করলে আমরা দেখতে পারবো যে কোনটা দিয়ে কি আসে না আসে। যেমন ধরো ক্যাপিটাল এ, ক্যাপিটাল কি বলে, এ থেকে ক্যাপিটাল জেড পর্যন্ত কতটুকু আসে, রেঞ্জ আসে। দেন স্মল লেটার এ থেকে স্মল লেটার জেড পর্যন্ত যে রেঞ্জটা আছে। তো এরকম আমরা অনেক রকম আমরা প্রবলেম পরবর্তীতে আমরা সামনে দেখলে পাবো, ঠিক আছে? তো এটা জাস্ট মাথায় রাখো, এটা হচ্ছে পুরাটা হচ্ছে অ্যাস্কি ভ্যালুর উপরে পুরাটা কাজ করে, এই আর কি। আচ্ছা এর পরবর্তীতে আমরা যাই, এরপর হচ্ছে ডাব্লিউ চার্ট। এটা হচ্ছে সেম সেম জিনিসই, কিন্তু এটা হচ্ছে আবার একটু লার্জ স্কেলে যায়, যেটা হচ্ছে তোমার ইউনিকোড। সো ইউনিকোড এটা জাস্ট মাথায় রাখো, ইউনিকোড কি এটা এখন তোমার বোঝার কোনো দরকার নাই, তুমি জাস্ট মাথায় রাখো যে এটা একটু লার্জ স্কেলে যায়, মানে আমরা যেটাকে বুঝি মানে আস্কি ভ্যালু এটার থেকে আরো বড় স্কেলে তোমার জিনিসগুলোকে নেয়, একসাথে নেয়। তো এটা আমাদের আপাতত তেমন কোনো কাজে লাগে না, আমি যতটুকু দেখছি, আমি নিজেও এখন পর্যন্ত তেমন কোনো জায়গায় আমি ইউজ করি না এই জিনিসটা, ঠিক আছে? সো এটা তেমন একটা লাগে না, ম্যাক্সিমাম আমার ক্যারেক্টার দিয়ে হয়ে যায়। আচ্ছা এবার আসো বুলিয়ান টাইপের। বুলিয়ান টাইপের জিনিসটা কি? বুলিয়ান টাইপের জিনিস হচ্ছে আমরা যে ডেসিমেল পড়ছি না, যে ধরো সরি ডেসিমেল না, বাইনারি যেটা, বাইনারি যেটা পড়ছি, যে ধরো হয় জিরো বা ওয়ান, এরকমই তো। সো ওই জিনিসটাই হচ্ছে বুলিয়ান, এমন একটা ডেটা টাইপ যেটা হচ্ছে অলওয়েজ তোমার হয় জিরো বা ওয়ান, বা হয় ট্রু বা ফলস, যে কোনো একটা তোমার রিটার্ন করবে, ঠিক আছে? যদি তুমি ট্রু দাও তাহলে সেটা ফলস আসবে, আর যদি জিরো দাও তাহলে সেটা ওয়ান চলে আসবে। এই হচ্ছে আমার বুলিয়ান ডেটা টাইপ। আর এর পরবর্তীতে হচ্ছে আমার স্ট্রিং। স্ট্রিং মানে হচ্ছে একসাথে অনেকগুলো, যে আমি ফার্স্টেই বলছিলাম, অনেকগুলা ক্যারেক্টার একসাথে নিয়ে যেটাই গঠিত হয় সেটাই হচ্ছে আমাদের স্ট্রিং, ঠিক আছে? স্ট্রিং এর কোনো রেঞ্জ নাই, স্ট্রিং বিশাল বড় হইতে থাকে, ঠিক আছে? তো এই ছিল হচ্ছে আমাদের মোটামুটি বেসিক টুকটাক জিনিসপত্র। এবার আসো আমরা ভ্যারিয়েবল, আমরা জিনিসটা দেখি যে হোয়াট ইজ ভ্যারিয়েবল, ভ্যারিয়েবল জিনিসটা কি। আচ্ছা তার আগে আমি 5টা মিনিট একটু তোমাদের কাছে সময় নেই, মানে তোমরা একটু আমাকে বলো যে আমি যেভাবে পড়াচ্ছি এটা কি এভাবে ঠিক আছে, নাকি তোমার একটু ফাস্ট পড়ানো দরকার, নাকি একটু স্লো পড়ানো দরকার, নাকি কিভাবে পড়াইলে তোমাদের জন্য বেটার হবে আমাকে বলো। কারণ আসলে আমি তো আমার দিক থেকে পড়াচ্ছি, এখন তোমরা বুঝতেছো কি না সেইটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। বলো, তোমরা ওপেনলি বলতে পারো ভাই, আমি এখানে রাগ করার কিছু নাই বা কোনো কিছুই নাই। যদি বলো যে ভাই আমি বুঝতেছি না বা এই জিনিসটা আপনার একটু ক্লিয়ার করা উচিত, তাহলে আমি অবশ্যই ওই জিনিসগুলা আমি মানে রিকভারি করার চেষ্টা করব। কারণ আমিও তো ভাই মানুষ, আমারও তো ভুল হইতেই পারে। কারো কি কোনো প্রবলেম হচ্ছে বুঝতে? না ভাই, আমার মনে হয় যে ফ্রম মাই পার্সপেক্টিভ যে ঠিক আছে, বাকিদেরও মনে হয় যে ঠিকই আছে। আচ্ছা আর বাকিদের একটু বলো, নাহলে তো ভাই আমি তো বুঝবো না যে তোমরা কি বুঝতেছো নাকি না, কোনো কিছুই আমি বুঝতে পারবো না। আচ্ছা আর বাকিরা, ঠিক আছে ভাই, আচ্ছা ঠিক আছে। কারণ কথাটা কি জন্য বললাম, কারণ আমি বলি হয়তো তোমরা অনেকে হয়তো সি বা সি প্লাস প্লাস ধরো ইউটিউব ভিডিও দেখেও করতে পারো বা শিখতেও পারো আগে থেকে। সো সেই ক্ষেত্রে হয়তো আমি যেহেতু তোমাদেরকে একদম শুরু থেকে পড়াচ্ছি, তো কোনো একটা জিনিস হয়তো আমি বাই চান্স আমি মিস্টেকও করে মানে চলে যেতে পারি। সো সেই জিনিসগুলো যদি হয়তো মানে তোমরা যদি পাইরাও থাকো বা কখনো যদি কোনো জায়গা থেকে যদি শিখেও আসো, সেটা যদি আমাকে একদম ডিরেক্টলি বলতে হবে ভাইয়া আপনার এই জিনিসটা এইভাবে না, এটা এইভাবে ছিল, আমি অবশ্যই আমার সেই জিনিসটা আমি চেষ্টা করব মানে
তোমাদেরকে অলওয়েজ মানে পজিটিভ ওয়েতে বোঝানো, ঠিক আছে? কিন্তু মানে আমি কখনোই তোমাদেরকে ভুলভাল উল্টাপাল্টা জিনিসপত্র আমি কখনোই বুঝাবো না যে না এটা এমনি না, এটা এমনি ছিল, এমনি না এমনি ছিল, ঠিক আছে? সো তোমরা যদি জেনে থাকো, কারণ আমিও ভাই মানুষ, আমারও জানার অনেক কিছু এখনো বাকি আছে, আমি কিচ্ছু জানি না, তেমন কিছুই পারি না। সো সেই ক্ষেত্রে আমার যদি কোনো কিছু তোমরা কখনো ভুল ধরতে পারো সেটা আমাকে স্বেচ্ছায় বলবা, ঠিক আছে? কারণ আমিও তোমার কাছ থেকে শিখতে শিখতে আসছি, প্লাস তোমরা আমার কাছ থেকে শিখতে আসছো, ঠিক আছে? তো শুধু ভাইবো না যে আমি তোমাদেরকে শিখাবো। আচ্ছা যাই হোক, তো এর পরবর্তীতে আমরা একটু আসি। এবার আসো আমরা ভ্যারিয়েবল জিনিসটাকে আমরা একটু দেখবো, ঠিক আছে? ভ্যারিয়েবল জিনিস কি, হোয়াট ইজ ভ্যারিয়েবল? আচ্ছা, মনে করো তোমার কাছে একটা ব্যাগ আছে, ঠিক আছে? একটা ব্যাগ, ইউনিভার্সিটির ব্যাগ, ইউনিভার্সিটির একটা ধরো ব্যাগ আছে। ব্যাগ কেমন হয় আমি পারি না, আমি আর্ট পারি না, তো একটু দেখাই। এটা ধরো তোমার কাছে একটা ব্যাগ, ঠিক আছে? সো এই ব্যাগটার মধ্যে ধরো তোমার কি কি থাকে? ধরো অনেক কিছুই কিন্তু থাকে, তাই না? ধরো সাপোজ ছেলেদের ক্ষেত্রে ধরো ল্যাপটপ থাকে, দেন ধরো তোমার পেন্সিল থাকে, দেন মনে করো তোমার বুক শপিং থাকে। ব্যাগ, হ্যাঁ, এটা তো শপিং ব্যাগ হয়ে গেল ভাই। ওই তো যাই হোক, আরে যাই হোক, ধরো সমস্যা নেই, আমি পারি না তো, আর্ট পারি না এই জন্য। আচ্ছা যাই হোক, ধরো তোমার এখানে আরো অনেক কিছু থাকে, যেমন ধরো তোমার পানির বটল থাকে, দেন মনে করো তোমার আর কি কি অনেক কিছুই থাকে, এটসেট্রা, অনেক কিছুই থাকে। ধরো অ্যাডমিট কার্ড থাকে, দেন মনে করো আইডি কার্ড থাকে। আইডি কার্ড মনে করো অনেক টাইমে তো গলায় তোমরা ঝুলাও না, ব্যাগে ঢুকে রাখো, তো এরকমও থাকে। সো অনেক কিন্তু জিনিসপত্র কিন্তু থাকে, ঠিক আছে? সো এই যে যে আমরা যে ব্যাগটা যেটাকে চিন্তা করলাম, এই যে পুরো যে একটা ব্যাগ, একটু চেঞ্জ করি কালারটা, এই যে হ্যাঁ, এই যে ধরো আমরা যে ব্যাগটা আমরা ধরছি এখানে, এই যে যে ব্যাগটা, এই ব্যাগটা আমাদের কি কাজ করতেছে বলো তো? জেনারেলি আমরা যদি একটু চিন্তা করি, ব্যাগটা হচ্ছে, ব্যাগের মধ্যে আমি কিছু আইটেম রাখতেছি। ধরো আমি এল সরি ল্যাপটপ, তারপর মনে করো আমার পেন্সিল, দেন মনে করো আমার কিছু বুকস, দেন মনে করো আমার কিছু ওয়াটার বটল, মানে একটা ওয়াটার বটল, দেন মনে করো আমার কিছু কি বলে এটাতে আইডি কার্ড, মানে একটা আইডি কার্ড আমি রাখলাম এখানে। তা আমি কি করতেছি, আমার ধরো আবার যখন প্রয়োজন পড়তেছে আমি কিন্তু সেই জিনিসটা ব্যাগে থেকেই কিন্তু আমি নিয়ে নিচ্ছি। এই কনসেপ্টটা কি তোমরা সবাই ক্লিয়ার? আমার সাথে কি একমত যে আমরা একটা ব্যাগ আছে আমাদের কাছে, সেই ব্যাগের মধ্যে আমরা দুই রকমের মানে দুইটা কাজ করতেছি, একটা হচ্ছে আমি রাখতেছি, একটা হচ্ছে আমি নিচ্ছি। তার মানে আমার ব্যাগটা কি করতেছে, আমার সেটা স্টোর করতেছে, সেটা আমার কি করতেছে, আবার আমাকে সেটা ব্যাক করে দিচ্ছে, তাই না? সো এই যে যে আমার ব্যাগটা, এইটাই হচ্ছে আমার মূলত আমার ভ্যারিয়েবল, ভ্যারিয়েবল, ঠিক আছে? এইটা হচ্ছে আমার ভ্যারিয়েবলস, ঠিক আছে? এইটা হচ্ছে আমার কি ভ্যারিয়েবলস। সো এই ভ্যারিয়েবলসের, এইটা হচ্ছে কি আমার ভ্যারিয়েবলস, পুরোপুরি বুঝবো, এটা হচ্ছে আমার ভ্যারিয়েবলস। আচ্ছা আমরা একটু এভাবে রাখি, হ্যাঁ, এইটা হচ্ছে আমার ভ্যারিয়েবল। আর এই যে যে আমার যে পার্টটা এখানে, এই যে যে পার্টটা, এইটা এইটা হচ্ছে আমার ভ্যালু, ভ্যারিয়েবলের ভ্যালু, ঠিক আছে? তার মানে আমরা কি এতটুকু বুঝতে পারছি যে ভ্যারিয়েবল জিনিসটা কি? ভ্যারিয়েবল পুরো একটা জিনিস, যার মাধ্যমে আমরা কি করতে পারি, যার মাধ্যমে হচ্ছে আমাদের যে কোনো একটা কিছু আমরা যদি স্টোর করতে চাই, সেখানে আমরা স্টোর করতে পারি। আমার যদি আবার সেটাকে আমি যদি ধরো ফেলে দিতে চাই, আমি সেখান থেকে আমি নিয়ে আমি আবার ব্যাক মানে ফালা দিতে পারি, ঠিক আছে? তো সোজা বাংলা কথা যেটা, আমি ভ্যারিয়েবলের কাজই হচ্ছে ও স্টোর করবে আবার দিয়ে দিবে, ও স্টোর করবে আবার দিয়ে দিবে, যেরকম আমার একটা ব্যাগ, ঠিক আছে? সো এই হচ্ছে আমার মূলত ভ্যারিয়েবল। সো ভ্যারিয়েবলের কয়টা পার্ট থাকে ভাইয়া? ভ্যারিয়েবলের দুইটা, একটা হচ্ছে ভ্যারিয়েবলের যেটা স্টোর করে, মানে মেইনলি ভ্যারিয়েবল, আর আরেকটা হচ্ছে কি আমার হচ্ছে ভ্যারিয়েবলের ভ্যালু, ঠিক আছে? সো এতটুকু কি তোমরা তো আই হোপ বুঝছো। সো ভ্যারিয়েবল লেখারও আমার কিছু মানে রুলস রেগুলেশন আছে। সো রুলসগুলো কি কি, যেমন আমরা নর্মালি একটু একটা দেখি, আমরা আমাদের কোড এডিটরটা করি, আমরা একটু কোড এডিটরে যাই, আমরা একটু দেখি যে ভ্যারিয়েবলটা কিভাবে লেখে। ভ্যারিয়েবল লেখার স্টাইলটা হচ্ছে, ফার্স্টে তোমাকে ডেটা টাইপ ডিটি
মানে আগে তোমার ডেটা টাইপ ডিক্লেয়ার করতে হবে যে ডেটা টাইপটা কোন রকমের ভ্যারিয়েবল তুমি চাচ্ছ। তারপরে হচ্ছে তোমার ভ্যারিয়েবলের নেম দিতে হবে, var নেম, ভ্যারিয়েবলের নামটা দিতে হবে, ঠিক আছে। তার পরবর্তীতে আমার এখানে একটা ইকুয়াল সাইন দিতে হবে, সরি অ্যাসাইন সাইন, সরি আমি ভুল করছি, এটাকে অ্যাসাইন অপারেটর বলে, আমরা সবাই জানি এটাকে ইকুয়াল, আসলে এটা ইকুয়াল না, এটা পুরো একটা ভুল কনসেপ্ট, কিন্তু এই কোডের ক্ষেত্রে প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে এটাকে বলা হয় অ্যাসাইনমেন্ট অপারেটর। সো এই অ্যাসাইনমেন্ট অপারেটর আমরা দিয়ে তারপর আমরা কি দিব, তারপরে হচ্ছে আমাদের দিতে হবে আমাদের ভ্যালুগুলো। ধরো আমি দিতে যাচ্ছি, ধরো কি দিব, ধরো সখিনা, ঠিক আছে, সখিনা। ধরো একটা স্ট্রিং বানাইলাম, স্ট্রিং আমরা তো জানি যে একটা স্ট্রিং কিভাবে লেখে, স্ট্রিং হচ্ছে তোমার ডাবল কোটেশন দিয়ে লেখে, ঠিক আছে, এদেরকে বন্ধু আমরা তো জানি, তাই না? হ্যাঁ। তো এবার ধরো আমি ভ্যারিয়েবলের একটা নাম দিলাম, নাম আমি কি দিব, আমি নাম দিব হচ্ছে তোমার ধরো নেম নামই দিলাম, হ্যাঁ, যেহেতু আমি এখানে নাম স্টোর করতেছি। তারপর আমার কি করতে হবে, আমার কিন্তু সব লাইনে আমি একটা জানি যে লাইনটা আমি এক্সিকিউট করব সেটার আমার শেষে কিন্তু কি করতে হবে, আমার কিন্তু অলওয়েজ আমার সেমিকোলন কিন্তু মাস্ট দিতেই হবে। যদি আমি সেমিকোলন না দিই তাহলে কিন্তু আমার কি হবে, একটা রেড মার্ক কিন্তু চলে আসবে, মানে আমার কোডটা এক্সিকিউট হবে না। সো আমি নেমও দিলাম, আমি ভ্যারিয়েবল একটা নামও দিলাম, ভ্যারিয়েবলের ভ্যালু ইনসার্ট করলাম। এবার আমার একটা ডেটার টাইপ দিতে হবে, যেহেতু আমার দেখো এটা কিন্তু ইন্টিজার টাইপ না, আমরা যে টপিক মানে যে কনসেপ্টগুলো পড়ছি, রুলসগুলো পড়ছি, সেখানে আমার কিন্তু এটা ইন্টিজার টাইপে পড়ে না, এটা আমার পরে কি টাইপে, এটা আমার পরে স্ট্রিং টাইপের। স্ট্রিং যে ডেটা টাইপ সেটা হচ্ছে স্ট্রিংয়ে পড়ে। তো আমি স্ট্রিং লিখে দেন আমি নেম লিখলাম, মানে ফার্স্ট আমি ডেটা টাইপ দিলাম, তারপরে ভ্যারিয়েবলের নেম দিলাম, তারপরে আমি ভ্যারিয়েবলের ভ্যালুটা ইনসার্ট করলাম। এখন বলবো যে ভাইয়া এইটা কেমনে কাজ করে, এই জিনিসটা মূলত তোমার কাজ করে হচ্ছে এই যে এই জিনিসটা মূলত কাজ করে কিভাবে, তোমার এখানে একটা স্পেস দিন, নাহলে বোঝা যাবে না। এই দেখো আমি অলওয়েজ অলওয়েজ আমার এইখানে মানে আমি এখানে ভ্যারিয়েবলে যেই সব ভ্যালুগুলো দিব, ঠিক আছে, সেটা অলওয়েজ আমার এইভাবে করে পুশ হবে কিসে, আমার ভ্যারিয়েবলের নেমে, ভ্যারিয়েবলের যে নামটা থাকবে, মানে মেইনলি হচ্ছে এটাই হচ্ছে আমার ভ্যারিয়েবল, ঠিক আছে, সেটার যে নামটা মানে এখানে আমার স্টোর হবে, অলওয়েজ আমার ভ্যারিয়েবলে স্টোর হবে কোথা থেকে, ভ্যালুটা অলওয়েজ এইভাবে মানে উল্টা দিকে মানে লেফট সাইডে আমার আসে। এই কনসেপ্টটা তোমরা একটু মাথায় রাখো, ঠিক আছে, কারণ তোমরা অনেকে আবার মানে অনেক টাইমে হয় মানে উল্টাপাল্টা হয়ে যেতে পারে, সেটা হচ্ছে উল্টা হয় যে ধরো এখানে আগে ভ্যালু দিয়ে তারপর অ্যাসাইনমেন্ট অপারেটর দিয়ে তারপর আমি নেম মানে ভ্যারিয়েবলের নেম দিতে পারি। সো এটা পুরোপুরি ভুল কনসেপ্ট। আমাদের মেন মানে কনসেপ্ট হচ্ছে আমার আগে ডেটা টাইপ দিতে হবে, ডেটা টাইপ ডিক্লেয়ার করতে হবে, তারপরে হচ্ছে আমার এখানে নেম দিতে হবে, তারপরে হচ্ছে আমার এখানে আমার ভ্যারিয়েবলের ভ্যালু দিতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এইবার আসো আমরা কিছু রুলস জানি, যে রুলসগুলো কি, যে ভাইয়া আমি তো একটা ভ্যারিয়েবলের এখন ডেটা টাইপ দিয়ে আমি ভ্যারিয়েবল একটা ডিক্লেয়ার করতে পারি, ভ্যারিয়েবলে ভ্যালুও রাখতে পারি। এখন আমি হচ্ছে আমাকে কিন্তু আমি নামগুলা কি সবগুলা কি আমার সেম হবে সব সময়, মানে আমি কি একই নামের, ধরো আমি এখানে আমি ধরো এখানে স্ট্রিং নামে নিলাম, আমি সেম একই জিনিস আরেকটা নিলাম, আচ্ছা হ্যাঁ সেম একই জিনিস আমি আরেকটা ক্রিয়েট করলাম, কিন্তু আমি এই যে যে দুইটা রাখছি, এই যে দেখছো আমার একটা রেড মার্ক চলে আসছে। কারণটা কি, আমাদের রুলস হচ্ছে, রুলসের মধ্যে আমরা কি করতে পারবো না, আমরা একই নামের দুইটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারবো না। সো সেই ক্ষেত্রে আমার এখানে দেখো আমি যদি এন কে যদি ছোট হাতে লিখি তাহলে কিন্তু আমার কিন্তু আর কোনো প্রবলেম হচ্ছে না, কারণ সো এই জায়গাটায় আমার কি মানে আমাকে মানে ও বুঝাচ্ছে আমার এখানে মানে সি প্লাস প্লাসের ভ্যারিয়েবল একটা কি কেস সেন্সিটিভ। কেস সেন্সিটিভ মানে কি, সেখানে আমার তোমার ক্যাপিটাল লেটারও ভ্যারি করে, আমার স্মল লেটারও ভ্যারি করে, ঠিক আছে। এই জন্য অনেক জায়গায় দেখবা যে যেখানে অনেক বড় বড় ভ্লগ মানে ডেসক্রিপশনে লেখা থাকে সি প্লাস প্লাসের বিষয়ে, বা তোমরা অনলাইনে যারা ওই যে শিখায় কি বলে তোমার ওই যে ভ্লগই বলে যেটা ওই যে গুগলে থাকে, সো ওই সব জায়গায় তুমি দেখতে পারবে যে সি প্লাস প্লাস একটা কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ এটা বলা হয়, ঠিক আছে, কারণ ওর আপার কেস লোয়ার কেস এগুলো সব কিছু ও ভ্যারি করে। সো সেই ক্ষেত্রে আমরা একটা রুলস কি পাইলাম, আমাদের হচ্ছে আমরা ধর একটা মাল্টি লাইন কমেন্ট একটা ক্রিয়েট করি, ঠিক আছে, আরে মাল্টি লাইন কমেন্ট, দেন আমরা এখানে কিছু টপ লাইনগুলো লিখি, ঠিক আছে, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এক নাম্বার আমরা যেটা শিখলাম সেইটা হচ্ছে আমাদের কেস সেন্সিটিভ, কেস সেন্সিটিভ পিআইভি
সেনসিটিভ, আচ্ছা সেনসিটিভ কি বানান ভুল হয়েছে? আচ্ছা বানান ভুল হলে কেউ আমার এটা বুঝছো না, আচ্ছা যাই হোক। তো কেস সেনসিটিভ 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আমি কখনো আমার একটা ভ্যারিয়েবলের নামের আগে আমি কখনো নাম্বার দিতে পারবো না, ঠিক আছে? আমি কখনো মানে ডিজিট আমি ইউজ করতে পারবো না, সোজা বাংলা কথা, আমি ডিজিট ইউজ করতে পারবো না। তার মানে কি আমার হচ্ছে ডিজিট, এটা হচ্ছে আমি এক্স দিয়ে রাখি মানে ক্রস, ঠিক আছে? ক্রস মানে ইউজ করতে আমি পারবো না, ডিজিট ইউজ করতে পারবো না। তারপরে হচ্ছে আমি এখানে আমি কি কি ইউজ করতে পারবো সিম্বল, ধরো আমি এই যে এখানে যেটাকে বলা হয় মানে এটা আন্ডারস্কোর, তারপরে হচ্ছে আর ডলার সাইন, এই যে ডলার সাইন, এই ডলার সাইন এগুলো আমি ইউজ করতে পারবো। তার বাদে আমি ধরি যে মাইনাস চিহ্ন এগুলো আমি ইউজ করতে পারবো না, প্লাস চিহ্ন আমি এগুলো ইউজ করতে পারবো না। সো এগুলো হচ্ছে আমার ভ্যারিয়েবল, একটা ভ্যারিয়েবলের নেম মানে ভ্যারিয়েবল ক্রিয়েট করার কিছু রুলস। সো এরপরও আর কি কি আছে, আর হচ্ছে তোমার মোটামুটি যা যা বেশি ইম্পর্টেন্ট যেগুলো, একটা হচ্ছে তোমার কেস সেন্সিটিভ, একটা হচ্ছে ডিজিট, আরেকটা হচ্ছে তোমার কি বলে কি জানি বললাম আরেকটা, ডিজিট, হ্যাঁ ডিজিট, তো আরেকটা কি ভুলে যেতেছি দিন দিন সব কিছু, আরেকটা কি জানি বললাম, ডিজিট ডিজিট ও আন্ডারস্কোর, আরেকটা হচ্ছে ডলার সাইন, এগুলা ইউজ করতে পারবো অনলি ফর এই দুইটা, মানে আমি কি বলে স্পেশাল ক্যারেক্টার, এটা আমি ইউজ করতে পারবো, কিন্তু আদার্স অন্য কিছু ইউজ করা যাবে না, ঠিক আছে? অন্য কিছু ইউজ করা যাবে না। তো এইবার আসো আমরা যদি একটু এখানে আমরা যাই, আমাদের এখানে দেখো সুন্দর করে নোট ডাউন করা আছে, এই যে দেখো, দেখছো সেম জিনিস কিন্তু বুঝালে, যে এটাই কিন্তু তোমার কেস সেন্সিটিভের বিষয়টা তোমার এখানে লেখা আছে, যে আপার কেস থেকে তুমি ইউজ করে লোয়ার কেস পর্যন্ত তুমি ইউজ করতে পারবা, দেন আন্ডারস্কোর ইউজ করতে পারবা, তুমি বিগিন মানে ক্যান নট বিগিন উইথ ডিজিট 0 to 1, সো কখনো তুমি এগুলা ফার্স্টে ইউজ করতে পারবা না, ঠিক আছে? তারপরে মনে করো তোমার হাইফেন এগুলো ইউজ করতে পারবে না, এই যে কেস সেন্সিটিভ যে বিষয়টা বললাম এটা পুরোটাই ডিফারেন্ট। দেন আরেকটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে তুমি কিওয়ার্ড, আমি কিন্তু ফার্স্টে একবার বলছিলাম যে কিওয়ার্ড তুমি কখনো ভ্যারিয়েবলের নাম হিসাবে ইউজ করতে পারবা না। আসলে আমরা টেস্ট করে দেখি, কিওয়ার্ড আমি ধরো এখানে ইন্ট দিলাম, দেখছো আমার কিন্তু এখানে কিন্তু একটা কালারই কিন্তু চলে আসছে, আমার কিন্তু এটা কিন্তু পুরোটাই ভুল, এই যে আমি এটা কমেন্ট করে দেওয়ার পরে কিন্তু আমার কিন্তু দেখো এটা কিন্তু ভুল রেড মার্ক আসতেছে, বুঝছো? সো এইভাবে আমরা কিন্তু কখনো একটা ভ্যারিয়েবলের নামে আমরা কখনো কিন্তু কিওয়ার্ডগুলো ইউজ করতে পারবো না, ঠিক আছে? তো এবার আসো ভাইয়া আমরা কয়েকটা ভ্যারিয়েবল ক্রিয়েট করি, ঠিক আছে? কিছু কিছু ভ্যারিয়েবল ক্রিয়েট করি। আচ্ছা তোমরা কি বুঝতেছো? মানে ক্লাস যদি না বুঝা বইলো, হ্যাঁ? আচ্ছা এবার আসো আমরা কয়েকটা ভ্যারিয়েবল ক্রিয়েট করি। ধরো আমরা ফার্স্টে ইন্টিজার টাইপ দিয়ে শুরু করবো। ইন্টিজার ধরো আমরা একটা নাম্বার দিব, নাম্বার নামের নাম দিলাম, মানে ভ্যারিয়েবলের নাম এই ভ্যারিয়েবলের নেম দিলাম, তারপরে হচ্ছে আমি এবার ভ্যালু ইনসার্ট করব, কত ধরো 10। আচ্ছা ঠিক আছে, এবার আমরা কি দিব ভাইয়া, এবার আমরা ধরো আমরা ইন্টিজারের পর আমরা কি দেখছি, ধরো আমরা ইন্টিজারের পরে যেগুলো বেসিক যে কয়টা আছে ইন্টিজার, তারপর হচ্ছে ফ্লোট, ফ্লোট ধরো এখানে কি দিব, ধরো আমি পয়েন্ট দিলাম এটার হিসেবে, পয়েন্ট ধরো 3.123 এরকম দিলাম, ঠিক আছে? দেন এরপরে দিলাম হচ্ছে ধরো ক্যারেক্টার 4, এটা দিলাম ধরো সি দিয়ে রাখি যেহেতু ক্যারেক্টার 4C। এবার মনে করো ক্যারেক্টারটা লেখার স্টাইলটা দেখো, সিঙ্গেল কোটেশন দিয়ে তার মধ্যে আমি একটা দিব, যে কোনো কিছু, ঠিক আছে? দেন এবার আসো স্ট্রিং, স্ট্রিংয়ে তো আমরা সবার আগেই দেখছি, ধরো আমি কি দিব, ধরো নেম দিলাম, নেম দিয়ে আমরা ধরো একটা ডাবল কোটেশন দিব, তার মাঝখানে যা মন চায় তা লিখবো, ধরো হ্যালো ব্যাচ 74 পোলা পাইন, ঠিক আছে? দেন এটা মনে করো আমি একটা স্ট্রিং লিখলাম। দেন আরেকটা কি বাকি আছে ভাই, আরেকটা আছে বুলিয়ান, মানে বোল, বোল লিখে এটা আমি দিব যে টিএফ, T_F, টিএফ মানে ট্রু বা ফলস। দেন এবার আমি এখানে কি দিব, ট্রু দিলাম, ট্রু, ঠিক আছে? এই কয়টা আমার কিন্তু ভ্যারিয়েবল প্লাস আমার একটা সুন্দর মতো একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করা হয়েছে, সেটার মধ্যে কিছু ভ্যালু ইনসার্ট করা হয়েছে, ঠিক আছে? এইবার আসো আমরা স্টেপ বাই স্টেপ এক একটাকে আমরা কি করব, আউটপুট দিব, ঠিক আছে? আমাদের আউটপুট করতে হলে আমরা কি ইনস্ট্রাকশন শিখছিলাম, আমরা শিখছিলাম হচ্ছে সি আউট, সি আউট দিব, তারপর রাইট শিফট দিব, তারপর আমি কি করতে হবে, আমার আমার যে ভ্যালুটা ভ্যারিয়েবলটা ছিল, দেখো আমার এখানে ভ্যারিয়েবল কয়টা,
2 4 5টা। সো এই ক্ষেত্রে আমি চাচ্ছি যে আমার ফার্স্টের যে ভ্যারিয়েবলটা সেটাকে আমি কল করতে, হ্যাঁ সেটাকে আমি আউটপুটে দিতে দিতে চাচ্ছি। সেই ক্ষেত্রে আমার কি করতে হবে, আমার ফার্স্টে আমার হচ্ছে ওই নাম্বার যেটা আছে মানে ভ্যারিয়েবলের নেমটাকে আমার কল করতে হবে। কল করে দেন হচ্ছে আমি একটা এন্ড লাইন দিয়ে দিলাম, ঠিক আছে, এন্ডেল দিয়ে দিলাম। এইটা হচ্ছে আমার জাস্ট কাজ শেষ। সো এই জিনিসটা যখন তুমি সিতে শিখবা তোমার নেক্সট সেমিস্টারে, তখন দেখবা একটু কমপ্লেক্স, মানে তোমার কাছে প্যারাদায়ক লাগবে, সোজা বাংলা কথা, ঠিক আছে। সো এখন যতটা ইজি লাগতেছে যে সি প্লাস প্লাস যেমন সি আউট দিলাম, দেন আমি ভ্যারিয়েবলটাকে আমি কল করলাম, দেন আমি হচ্ছে একটা এন লাইন দিলাম, নেক্সট লাইনে চলে গেল, লাইন ব্রেক হয়ে গেল। সো এই জিনিসটা সিতে যখন আমরা মানে দেখবো মানে বা তোমাদেরকে দেখাবে স্যাররা, তখন দেখবো জিনিসটা অনেক একটু প্যারা দেয়। আর আরেকটা জিনিস ভাইয়া আপু তোমাদের কাছে বলে রাখি, আমি তোমাদেরকে যেভাবে মানে ভেঙে ভেঙে জিনিসগুলো বুঝাচ্ছি, তোমরা কিন্তু ইউনিভার্সিটিতে আমার মনে হয় না যে এইভাবে ভেঙে ভেঙে তোমাদেরকে বুঝাবে। কারণ ইউনিভার্সিটিতে সময় খুবই কম থাকে। সো স্যাররা জাস্ট মনে করো তোমার হয়তো তাদের পিডিএফ থাকে, বা হয়তো তোমার অনলাইনে কিছু সাইট আছে যেমন W3 স্কুল, গ্রিক ফর গ্রিক, টিউটোরিয়াল পয়েন্ট, ওই সব ওয়েবসাইটে ঢুকে দেন মনে করো তোমাকে পড়াবে, ঠিক আছে। মানে বুইংয়ের বেগে যায় ওইটা পড়ার, মনে করো নর্মালি স্টুডেন্টদের ক্ষেত্রে ক্যাচ করাটা অনেক কষ্ট হয়ে যায়। সো আমি তোমাদেরকে একদম ভেঙে ভেঙে মানে আমি যেভাবে শিখছি, সো এইভাবে আমি যতটুকু পারতেছি, সো আমি তোমাদেরকে একদম ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করছি। যদি তাও যদি না বুঝে আমাকে বলবা, তোমাকে আমি বুঝিয়ে দেবো। সো এই বেসিকগুলো তুমি যদি তোমার মানে ফান্ডামেন্টাল জিনিসগুলো তোমার যদি ভালো মতো যদি তুমি না পারো, তাহলে কিন্তু তুমি পরবর্তীতে কিন্তু তুমি বুঝতে পারবা না, ঠিক আছে, তোমার কাছে অনেক কষ্ট হয়ে যাবে। আচ্ছা, তা আমরা কি করলাম, আমরা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি, ভ্যারিয়েবলে ভ্যালুও দিছি। এবার হচ্ছে আমরা ভ্যারিয়েবলে কি করলাম, আমরা হচ্ছে তোমার ভ্যালু কি বলে সেটাকে, ভ্যারিয়েবলটাকে আমরা আউটপুট দিছি। আচ্ছা আমি একটু চেক করি রেকর্ড হচ্ছে, হ্যাঁ হচ্ছে। আচ্ছা সেম একইভাবে ভাইয়া আমরা পরবর্তীগুলো দেই। ফ্লোটে আমরা কি দিছিলাম, পয়েন্ট, পয়েন্ট দিয়ে এন্ড লাইন, দেন সি আউট, দেন হচ্ছে সি, দেখো বড় হাতের সি কিন্তু, সি দেন এন্ড লাইন, দেন আচ্ছা এখানে আমি একটা ভুল করছি, ছোট দিছি, ছোট, আচ্ছা দেন হচ্ছে আমার এখানে স্ট্রিং এ কি ছিল, নেম, দেন এন্ড লাইন, দেন হচ্ছে সি আউট, দেন হচ্ছে কি জানি দিছিলাম, টি, আর হচ্ছে এফ, আচ্ছা এন্ড লাইন, এন্ডেল, ঠিক আছে। সো এই এতটুকু প্রসেস আমার শেষ। এবার আমি কন্ট্রোল বি দিব, রান করব সুন্দর মতো, আমার কিন্তু আউটপুটটা চলে আসছে। দেখো আমাদের কিন্তু ইন্টিজার টাইপের আমার কি আসছে, আমার 10 চলে আসছে। তারপর পয়েন্টে আমার কি চলে আসছে, এটা চলে আসছে, মানে আমি যে ভ্যালুটা রাখছিলাম সেটা কিন্তু আমার কিন্তু চলে আসছে। দেন আমি ধরো ক্যারেক্টারে এ রাখছি, আমার এটা চলে আসছে। দেন ধরো আমার একটা স্ট্রিং আমি রাখছিলাম যেটা ধরো তোমার পোলাপাইন, দেন আমার কিন্তু ওটা কিন্তু চলে আসছে। দেন আমি ট্রু ফলসে বুলিয়ান টাইপের যেটা রাখছি সেটা ট্রু দিছি, দ্যাটস মিন আমার কি রিটার্ন করছে 1। এখন আমি এখানে যদি ফলস দিতাম, তাইলে কিন্তু আমার কি আসতো, 0 চলে আসতো, হ্যাঁ। এখন এই জিনিসটা তোমরা কি বুঝতে পারছো জিনিসটা, যে কিভাবে কাজ করছে পুরাটা? কারো কি এখানে বুঝতে কি কোনো সমস্যা আছে? হ্যালো, 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 কারো কি এখানে কি বুঝতে কি কোনো সমস্যা আছে? আচ্ছা আমি এই কোডটা তোমাদেরকে ডিসকর্ডে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এই যে তোমাদের যে কোড সেকশন আছে, এখানে সব সময় আমি যে ক্লাসগুলো করাবো, যেই সব কোডগুলো করাবো সেগুলো সবগুলো আমি এখানে তোমাদেরকে দিয়ে দিব। ঠিক আছে, হ্যাঁ এই যে দিয়ে দিছি, তোমরা চাইলে এখান থেকে দেখে নিতে পারো, ঠিক আছে। এটা আবার কপি করেও তোমরা নিতে পারবা, কিন্তু আবার সবাই খালি কপি পেস্ট করো না, তুমি তোমার নিজের মতো টেস্ট করো, ঠিক আছে। আচ্ছা এর পরবর্তীতে আমরা, হ্যাঁ, হ্যাঁ বলছিলাম একটা হলো, সেটা হচ্ছে যে দিগন্ত বলছিল যে আমাদের হচ্ছে মানে এখানে যে ইয়েটা কোডটার মধ্যে ফুল আউটপুটের কমান্ডটা কি একসাথে দেওয়া যায় না, মানে একত্রে? আচ্ছা ফুল আউটপুটটা কেমনে বুঝালে আমি ঠিক বুঝতে পারি না, মানে ফুল আউটপুটটা কি মিন্স করতে চাচ্ছ তুমি, এই যে মানে সবগুলো আউট, একসাথে একসাথে? হ্যাঁ 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 সেটা তো যাবেই। এটা তো আমি জাস্ট তোমাদেরকে নর্মালি দেখাচ্ছি, আমি তো এক একটা মানে ওয়ে তো আমি শর্টকাট ওয়ে তো আমি সবই দেখাবো, সমস্যা নেই।
এটা তো আচ্ছা জাস্ট আমি এক একটা লাইন বাই লাইন তোমাদেরকে ফার্স্টে বেসিক ওয়েতে বুঝাইলাম। সো দিগন্ত যে জিনিসটা বলছো সেটা হচ্ছে, আমি তোমাকে দেখাই কিভাবে। সেইটা হচ্ছে আমরা নর্মালি আমরা কিন্তু মাল্টি লাইন ওয়েতে আমরা কিন্তু দেখছি, ঠিক আছে? এবার আমরা সিঙ্গেল লাইনে দেখব। ধরো আমি নেম দিলাম, তারপরে আমি ধরো একটা স্পেস, এই যেরকম একটা ফাঁকা স্পেস রাখলাম, হ্যাঁ, দেন হচ্ছে আমি দিলাম হচ্ছে কি পয়েন্ট, দেন আবার স্পেস রাখলাম, দেন হচ্ছে আমি এখানে দেন মনে করো সি দিলাম, দেন আবার একটা স্পেস, দেন আবার ধরো নেম দিলাম, দেন আবার স্পেস, দেন হচ্ছে আমি কি দিব, এখানে আর কি বাকি আছে আমার, এখানে হচ্ছে আমার টিএফ, তাই না? টিএফ, আচ্ছা, এখানে আমরা টিএফ দিলাম, দেন এই এতটুকুতে আমাদের কিন্তু শেষ, আমি ক্লোজ করে দিলাম। এবার আমি যদি এটাকে যদি রান করি, দেখো সব এক লাইনে চলে আসছে, দেখছো? সব কিন্তু এক লাইনে কিন্তু চলে আসছে। এখন এই যে এখানে যে স্পেসটা দিছি ভাইয়া, এটা কিসের জন্য হয়েছে? এটা হচ্ছে এই যে আমি একটা স্ট্রিং বানায় সেখানে জাস্ট একটা স্পেস দিয়ে দিছি, সেই জন্য আমার এখানে স্পেস আসছে। বুঝছো জিনিসটা? সো এইটা হচ্ছে আমাদের মানে শর্টকাট ওয়ে, কিন্তু আমার তো সবসময় তো আর এইভাবে চাবে না, এক লাইনে চাবে না। তো আমার অ্যাকচুয়ালি আমার কোড মানে প্রবলেমে যেভাবে চাবে আমি সেভাবে আমি আউটপুটটা দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? এটা কিন্তু সবসময় মাথায় রাখো। প্রবলেমে যদি আমাকে বলে যে আমার এখানে কোনো ফাঁকা স্পেস দেওয়া যাবে না, হ্যাঁ, মানে এই যে দেখো এটা কিন্তু কত হয়ে গেছে, 103 দশমিক ব্লা 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 হয়ে গেছে, কিন্তু আমার এটা ছিল কত 10, তারপরটা ছিল 3 পয়েন্ট এত, এটা কিন্তু একসাথে হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আমার যদি প্রবলেমে থাকে এরকম, তাহলে আমার এমনি দিতে হবে, আর যদি প্রবলেমে চাই এরকম, তাহলে আমার মনে করো এরকম দিতে হবে। সো কোনো 19 থেকে 20 কিন্তু হওয়া যাবে না, এক্স্যাক্ট যেটা চাইছি ওইটাই লাগবে। আমি যদি উল্টাপাল্টা কিছু দেই তাহলে কিন্তু আমার কিন্তু প্রবলেমে কিন্তু কাজ করবে না, রং অ্যান্সার আমাকে দিয়ে দিবে। ক্লিয়ার? আচ্ছা, সবাই কি বুঝছো? অ্যাটলিস্ট একটু চ্যাটে জানায়ও। আচ্ছা, ঠিক আছে। বাকিরা বাকিরা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, যাদের যাদের তোমাদের ফোন আছে, ঠিক আছে, তোমরা কাইন্ডলি একটু ফোনে একটু কোডগুলো একটু রান করো। আর ভাইয়া আপু তোমরা যারা মনে করো পিসিতে আসো, তোমরা একটু কাইন্ডলি একটু পিসিতে একটু কোডগুলো একটু রান করো, ঠিক আছে? মানে আমার সাথে সাথে, কারণ পরে যদি মনে করো দেখো যে ভাইয়া এটা হয় না, এটা এমনি না, তখন আমি মনে করো কিন্তু মানে প্যারায় যাবে তোমার জন্য। সো সেই ক্ষেত্রে এখন করো, যদি কোনো সমস্যা হয় আমাকে বললে আমি দেখা দিতে পারবো, ঠিক আছে? আর তুমি যদি পাশাপাশি যদি প্র্যাকটিসও করো, তোমার নিজেরও মনে থাকবে জিনিসগুলো। আচ্ছা, এবার আসলে আমরা পরবর্তী স্টেপে যাই। পরবর্তী স্টেপ কি? পরবর্তী স্টেপ হচ্ছে আমাদের ইনপুট আউটপুট নিতে হবে। আচ্ছা, ইনপুট আউটপুটের আগে আমাদের আরো কয়েকটা জিনিস একটু দেখতে হবে। এই যে যে জিনিসটা দেখো, কে মানে ভ্যারিয়েবলের নাম লেখারও কিছু রুলসের যে আরো কিছু জিনিস আছে, এটা তোমার জানা রাখলেও হয়, আবার না জানা রাখলেও সমস্যা নেই, মানে জানা রাখলে ভালো। সেটা হচ্ছে ক্যামেল কেস, প্যাসকেল কেস, স্নেক কেস, আপার কেস। আচ্ছা, ক্যামেল কেস কি? ক্যামেল কেস হচ্ছে মনে করো এই যে এমন ফার্স্টেরটা ছোট থাকবে, মানে ফার্স্টের যে মানে কি বলে যে পার্টটা থাকবে সেটা হচ্ছে ছোট হাতের থাকবে, তারপরের যে স্টার্টিং পয়েন্ট থাকবে সেটা হচ্ছে একটা মনে করো তোমার বড় থাকবে। যেমন ক্যামেল কি, যেমন উটের মনে করো পিঠে যেমন একটু উঁচা থাকে না, ওরকম টাইপই এখানে মিন্স করে বুঝাইছে, ঠিক আছে? আর প্যাসকেল মানে হচ্ছে একবার উঁচা, ফার্স্টে উঁচা, তারপর আবার নিচা, তারপর আবার উঁচা, মানে গ্রাফ টাইপের বুঝাইছে, বুঝছো? আর স্নেক মানে হচ্ছে সাপের মতো, এই যে এমন একটা জায়গা, দেন মাঝখানে হচ্ছে একটা তোমার দেয়, কি বলে, আন্ডারস্কোর ইউজ করে, ঠিক আছে? আর আপার কেস মানে তো সবই মনে করো বড় হাতের, ঠিক আছে? এই হচ্ছে মোটামুটি এগুলো। এগুলো তোমাদের ধরো থিওরি টাইপের, যদি ধরো ওই যে সিতে যখন করাবে তখন দেখবে যে থিওরি টাইপের তোমাদের এগুলো আসতে পারে, যে ক্যামেল কেস কিভাবে, প্যাসকেল কেস কি, মানে একটা ভ্যারিয়েবলের কতগুলা কেসে তোমার লেখা যায়, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে আমরা তো এগুলাও দেখছি, ডেটা টাইপ আমাদের দেখা শেষ। এর পরবর্তীতে হচ্ছে আমাদের আর কি কি বাকি আছে আমাদের এখানে, গ্লোবাল, এগুলো আমরা এখন দেখব না, এর কোনো দরকারই নাই। এরপর হচ্ছে সাইজ অফ। আচ্ছা, এবার হচ্ছে সাইজ অফ। হ্যাঁ, সাইজ অফটা আমরা একটু দেখতে পারি। আচ্ছা, সাইজ অফের আগে স্ট্যাটিক কনস্ট্যান্ট অটো, এটা টাইপ কনভার্সন তো দেখবো। আচ্ছা, কিন্তু তার আগে আমরা ইনপুট কি দেখবো? না, ইনপুট পরে দেখি, ইনপুট পরে। আচ্ছা,
আচ্ছা, একটু দেখো এখানে একটু খেয়াল করো যে টাইপ কনভার্সন জিনিসটা কি। টাইপ কনভার্সন জিনিসটা হচ্ছে, আচ্ছা টাইপ কনভার্সন সরি, সাইজ আগে, সাইজটাকে দেখি। দেখো আমরা কি কি বলছিলাম আমি, যে সিপি করতে গেলে আমরা এসটিএল যখন ইউজ করব, এসটিএল এ আমরা কিন্তু ওই যে ফাংশন পাই, ঠিক আছে, যেই ফাংশনে অলরেডি বিল্ড ইন কাজ করা আছে। সো এরকমই একটা ফাংশন হচ্ছে সাইজ অফ, ঠিক আছে। এটা হচ্ছে জাস্ট তোমাদের বোঝানোর স্বার্থে কিছু, মানে যে অ্যাকচুয়ালি জিনিসটা কাজ করতেছে কিভাবে। সাইজ অফ নামে একটা ফাংশন আছে। এই ফাংশনটার মধ্যে তুমি ধরো যেটা পাস করবা, যে মানে এটাকে বলা হয় প্যারামিটার, ঠিক আছে, প্যারামিটার বা ভ্যালু যেটাই বলো। সো ওই জিনিসটা যখন তুমি পাস করবা, তখন ওই সাইজ অফেরটাকে এটার মধ্যে এমনভাবে মানে সাজানো আছে, মানে বিল্ড ইন ভাবে এমন একটা লজিক সাজানো আছে, সেটা হচ্ছে আমরা অ্যাকচুয়ালি এই যে ধরো আমরা যে একটা ভ্যারিয়েবলের যে ডেটা টাইপ থাকে না, সেটার অ্যাকচুয়ালি কতটুকু সাইজ থাকে। দেখবে আকাশ স্যার তোমাদেরকে পড়াবে হচ্ছে তোমার 1 বাইট, ক্যারেক্টার হচ্ছে 1 বাইটের, স্ট্রিং হচ্ছে 4 বাইটের, এরকম এক একটা এক এক রকমের থাকে, মানে কতটুকু স্পেস নেয়। হ্যাঁ, একটা যে আমি যে কোডটা যে লিখতেছি এখন, কোডটা আসলে আমার কতটুকু স্পেস নিচ্ছে, কতটুকু জায়গা নিচ্ছে, সেটা তো আমার বুঝতে হবে। সো সেইটার জন্য হচ্ছে আমরা যদি অ্যাকচুয়ালি আমরা যদি জানতে চাই যে আমাদের ইন্টিজার, ক্যারেক্টার, স্ট্রিং এগুলো কতটুকু সাইজের, তখন হচ্ছে আমরা এই সাইজ অফ ফাংশনটা দিয়ে আমরা অ্যাকচুয়ালি ওটার সাইজটা জানতে পারি। যেমন দেখো এই যে এখানে যেমন, এই যে এখানে যেমন কি করছে, আমরা ধরো একটা এক্স নামে একটা ভ্যারিয়েবল নিছি, সেই ভ্যারিয়েবলে আমরা কি করলাম, 10 ইনসার্ট করলাম। 10 ইনসার্ট করার পর যখন আমি এটাকে সাইজ অফ করলাম, সাইজ, আচ্ছা আমরা হাতে কলমে দেখি, হ্যাঁ, নাহলে আমরা বুঝবো না। ধরো আমরা সেম জিনিসটাই আমরা ধরো এখানে আমরা চাচ্ছি নাম্বারের সাইজ অফ করব, সি আউট, দেন মনে করো সাইজ অফ, দেন মনে করো আমি নাম্বার দিয়ে দিলাম, ঠিক আছে, নাম্বার হেয়ার দেবো। এবার তাহলে এটার আউটপুটটা কি আসবে দেখো তো, এটার আউটপুট আসছে 4, ঠিক আছে, মানে ইন্টিজার কত, ইন্টিজার হচ্ছে 4 বাইটের। সেম একইভাবে আমি যদি বাকিগুলো যদি আমি চেক করতে চাই, তাহলে হচ্ছে আমি পি পয়েন্ট, দেন হচ্ছে আমার এখানে কত আসবে, এখানে ধরো কি সি, তারপরে হচ্ছে এখানে আছে নাম্বার, তাই না, আচ্ছা নাম্বার, নেম, তারপরে হচ্ছে আরেকটা কি আছে, তারপর হচ্ছে টিএফ, টিএফ। তো এইগুলোর যদি আমি যদি সাইজ অফ যদি বের করতে চাই, আচ্ছা আমি ই তো দেই নাই। আচ্ছা, আরেকটা জিনিস একটু মাথায় রাখো ভাই আপুরা, সেটা হচ্ছে আমি যে কোডগুলো যেভাবে লিখতেছি, আমার কোডের স্টাইলটা দেখো, আর তোমরা যখন কোড লিখবা সেটার স্টাইলটা একটু মাথায় রাখো, ঠিক আছে। কারণ তুমি যদি হযবর ল ভাবে যদি লেখো, তাহলে কিন্তু তোমার নিজের কোডই যখন কোনো একটা ভুল তুমি নিজে বের করতে যাবা, তখন তোমার বুঝতে অনেক কষ্ট হবে। প্লাস পরবর্তীতে তুমি যখন জব লাইফে কোথাও জব করবা, তোমার কোড ধরো একটা একটা জায়গায় যখন তুমি একটা গ্রুপে কাজ করবা, গ্রুপ ওয়াইজ, তখন দেখবা যে ধরো তোমার কোড তোমার অন্য এক কলিগ দেখতেছে, তখন দেখবা যে তোমার কোডের আগামাথা কিছুই বুঝবে না, যে তুমি এমনভাবে কোড লিখছো। সো অলওয়েজ কোড লেখার একটু মানে ওয়েটা সবসময় একটু সুন্দর রাখবে। সেটা এখন কিভাবে, যেমন ধরো আমি সি আউট লিখছি, সি আউট লেখার পর ধরো একটা স্পেস দিয়ে দেন মনে করো আমি এই জিনিসটা দিলাম, দেন আবার একটা স্পেস দিয়ে এইভাবে রাখলাম। সো একটু এই জিনিসটা এখন হয়তো তোমাদের একটু প্রবলেম হবে, সো পরবর্তীতে জিনিসটা দেখবা তোমার কাছে অনেক ইজি লাগবে, ঠিক আছে। কিন্তু চেষ্টা করবা জিনিসটা যেন গুছানোর জন্য। কারণ ধরো আমি এই জিনিসটাই আমি যদি এইভাবে লিখি, লেখা যায় না, লেখা যায়, কিন্তু এই জিনিসটা কিন্তু আবার এইভাবে লেখা যায় না। সো এইগুলো যদি আমি যদি এইভাবে যদি লিখি, জিনিসটা দেখতে আমার কাছে খুবই অকওয়ার্ড লাগে না, জিনিসটা খুবই বাজে লাগে দেখতে। যেরকম আমি যদি ধরো এইভাবে যদি লিখি, তো জিনিসগুলো আমার কাছে দেখতেও মনে করো খুবই খারাপ লাগে। তো সেই ক্ষেত্রে অলওয়েজ চেষ্টা করবা যেন সুন্দরভাবে যেন কোডগুলো লেখা যায়, ঠিক আছে। তোমার নিজের কাছেও দেখতে ভালো লাগবে, তোমার ধরো যে দেখবে তোমার কোড তার কাছেও দেখবা মানে বুঝতে পারবে সে ইজিলি। আচ্ছা এবার আমরা দেখি যে আমাদের এটা কি কি আসছিল। যেমন ধরো 4 বাইট আসছে তোমার কি নাম্বার, তারপর পয়েন্ট যেটা ফ্লোট, এটাও হচ্ছে 4 বাইটের, ক্যারেক্টার ওই যে আমি বলছিলাম যে 1 বাইটের, ক্যারেক্টার 1 বাইটের, স্ট্রিং হচ্ছে কত 32 বাইট, তাহলে বিট কত আসে, বিট হিসাব করলে তখন দেখবো আবার আলাদা আসবে। তো তারপর হচ্ছে ট্রু আর ফলস, ট্রু আর ফলস এটা হচ্ছে হতো 1 বাইটের, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের মোটামুটি সাইজ অফগুলো ছিল। এইবার আমরা আসো
আমরা আচ্ছা এটাও কি দিয়ে দিব তোমাদেরকে? এই কোড দিয়ে দিব এটা। জি ভাইয়া দেন। আহ, আচ্ছা আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে তোমাদের ক্লাস টাইমে যদি 73 যদি কেউ জয়েন হয়, তোমাদের কি কোনো সমস্যা আছে অফলাইন ক্লাসে? হ্যালো? নাই ভাইয়া, সমস্যা নাই। না ভাইয়া, সমস্যা নেই। এটা একটু মাথায় মানে রাইখো, কারণ তোমাদের পারমিশন নিয়েই বলতেছি, কারণ যদি তোমাদের যদি সমস্যা হয় তাহলে আমি ওদেরকে বলবো না, কারণ ওদের অনেকে আছে যারা হয়তো মানে ওদের যে মেইন ব্যাচটা যাদের আমি ক্লাস টাস করাই, সো ওরা অনেক আগে গেছে, সো ওদের এখন অ্যারে চলতেছে। তো সেই ক্ষেত্রে অনেকে যারা শুরু থেকে শুরু করেনি তাদের একটু মানে পিছিয়ে আসছে, সো তারা চাচ্ছে যে একদম শুরু থেকে আবার করানোর জন্য। সো আমি তো আর একদম শুরু থেকে করানো ওদেরকে আবার ধরে ধরে করানো পসিবল না। তো সেই ক্ষেত্রে এখন ওরা চাচ্ছে যে ইভেন কি ওরা যাচ্ছে না, মানে স্যারই আমাকে বললো, আমাদের ভার্সিটির স্যার, যে তোমাদের সাথে কন্টিনিউ করানোর জন্য। সো সেই ক্ষেত্রে এখন তোমরা যদি পারমিশন দাও তাহলে আমি ওদেরকে অফলাইনে ডাক দিব, তাছাড়া আমি ওদেরকে মানে পারমিশন দিব না, কারণ তোমাদের একটা প্রাইভেসির একটা ব্যাপার স্যাপার আছে, বুঝতে পারছো? সেই ক্ষেত্রে আমি কথাটা তোমাদেরকে শেয়ার করছি। তোমরা আগে দেখো, কথাবার্তা বইলে দেখো, দেন তারপরে আমাকে জানাও, সমস্যা নেই। আচ্ছা এরপর হচ্ছে স্ট্যাটিক কনস্ট, এগুলো দরকার নাই। আচ্ছা কনস্টটা লাগবে, ঠিক আছে, কনস্ট ডেটা টাইপটা আমার লাগবে। আচ্ছা আমরা মোটামুটি ধরো এগুলো তো পারি, তাই না? আমি কিন্তু তোমাদের কিন্তু একটা টাস্ক দিব, ঠিক আছে, এই যে আর 2 মিনিট পর আমার এই টপিকটা বোঝানো শেষ হলে আমি তোমাদেরকে একটা টাস্ক দিব, এটা তোমাদের করতে হবে। আচ্ছা এরপরে হচ্ছে, আচ্ছা এটা রাখি, সমস্যা নেই। আচ্ছা এবার হচ্ছে আমাদের কনস্ট, ঠিক আছে। ধরো আমি একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করলাম ইন্টিজার টাইপের, সেটার নাম দিলাম ধরো 10 এক্স, সেটার ভ্যালু দিলাম 10। এখন আমি চাইলে কি ভাইয়া এটার ভ্যালু আপডেট করতে পারি না? অবশ্যই পারি। সেটা কিভাবে ভাইয়া? সেটা হচ্ছে আমি এক্স ইজিক্যালস টু, আমি যদি 11 দিই তাহলেই কিন্তু আমার কিন্তু ভ্যালু কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। যেমনটা দেখো, আমরা এখানে যদি, সেখানে কি এরর দিতেছে, ও আচ্ছা এই যে দেখছো আমি এখানে কমা দিন দিইনি। আচ্ছা ঠিক আছে, এবার ধরো আমি যদি রান করি ভাইয়া, তাহলে কি আসতেছে, আমার কিন্তু 11 আসতেছে, কিন্তু আমার আসার কথা ছিল কত, 10। আমি এক্সে ইনসার্ট করছি কত, 10। সো সেই ক্ষেত্রে আমার কিন্তু এখানে কত চলে আসছে, আমার কিন্তু তোমার 11 আসছে, কারণ আমি পরবর্তীতে ভ্যালুটাকে আপডেট করে ফেলছি, মানে ভ্যারিয়েবলের ভ্যালুটাকে আপডেট করতে পারছি। সো এভাবে ভ্যারিয়েবলের তোমার ভ্যালু ইনসার্ট করার আরও অনেক রকমের ওয়ে আছে, যেমন ধরো আমরা নর্মালি বেসিকভাবে শিখছি যে এক্স ইজিক্যাল এক্স অ্যাসাইন দেন 10 দিছি, তাই না? তো তুমি আগে ধরো এক্স ডিক্লেয়ার করতে পারো, দেন হচ্ছে তুমি এক্স ইজিক্যালস টু ধরো 19 বা 190, এটা দিয়ে তুমি কাজ করতে পারো, ঠিক আছে। দেন তুমি চাইলে এটার পরেও তুমি ধরো ভ্যালুকে তুমি আপডেট করতে পারো, এক্স ইজিক্যালস টু ধরো 1, এটা দিলেও দেখবে কি তোমার ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। দেখছো চেঞ্জ হয়ে গেছে। সো এই হচ্ছে আমাদের মানে ভ্যারিয়েবলের ভ্যালু কিভাবে কত রকমের চেঞ্জ করা যায়। আচ্ছা এই চেঞ্জিংটা করা যায়, কিন্তু ভাইয়া এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে আমি চাচ্ছি আমার একটা ভ্যালুকে আমি অলওয়েজ ওইটাই রাখবো, আমি কখনো চেঞ্জ করব না, ঠিক আছে। তোমাকে বলে দেওয়া হলো একটা প্রবলেমে যে তোমাকে পায়ের একটা মান দেওয়া হবে বা যে কোনো একটা কিছু দেওয়া হবে, ধরো তোমাকে 10 একটা ভ্যালু দেওয়া হবে, তুমি সেটাকে কখনো চেঞ্জই করতে পারবা না, তুমি সেটাকে ইউজ করতে পারবা কিন্তু কখনো চেঞ্জ করতে পারবা না, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমরা তখন কি করব, আমি কিন্তু আমার নর্মাল এইভাবে যদি আমি রাখি সেটা কিন্তু আমি চেঞ্জ হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে আমার কনস্ট নামে একটা আলাদা এক্সট্রা কিওয়ার্ড ইউজ করতে হবে। সেটা করলে কি হবে, আমার ভ্যারিয়েবলের ভ্যালুটা কিন্তু কনস্ট্যান্ট হয়ে যাবে। ধরো আমার কিন্তু এখানে 10 আছে, তাই না? এখন যদি আমি যদি এখানে চেঞ্জ করতে চাই, যদি আমি ভ্যারিয়েবলটাকে যদি আমি আপডেট করতে চাই, তাহলে আমার কিন্তু এখানে দেখবো একটা রেড মার্ক চলে আসবে। যেমন ধরো এই যে দেখছো অলরেডি কিন্তু আমার কিন্তু এখানে রেড মার্ক চলে আসছে, কারণটা কি, আমার কনস্ট্যান্ট এটা কখনো আমার মনে করো চেঞ্জ করা যায় না, দেখছো? সো এটা একটা এরর চলে আসছে, এটা কখনো আমার চেঞ্জ করা যায় না। তো এই হচ্ছে আমাদের কনস্ট্যান্ট একটা কিওয়ার্ড। দেন আমরা আরেকটা ডেটা টাইপ জানবো, সেইটা হচ্ছে আমাদের, এটা একটু অ্যাডভান্সে লাগে, যখন আমরা এসটিএল পড়বো তখন মনে করো ঘুরতে ফিরতে তখন আমার ওই ডেটা টাইপটা লাগবে, সেটা হচ্ছে অটো, ঠিক আছে।
তোমরা যারা পাইথন করছো, মানে পাইথনে দুই একজন হয়তো থাকতে পারো যারা পাইথন জানো। তো পাইথনে জিনিসটা হয় কি, পাইথন হচ্ছে তোমার যে কোনো টাইপের ওকে, যেমন ধরো আমরা এখানে এক্স্যাক্ট বলে দিচ্ছি না যে আমার ভ্যারিয়েবলটা আমার এরকম টাইপের হইতে হবে, তাইলে আমার এরকম টাইপের আমি ভ্যালু রাখতে পারবো। ধরো ইন্টিজার হইলে আমি ইন্টিজার টাইপের আমি ভ্যালু রাখতে পারবো। কিন্তু পাইথনে হয় কি, তুমি জাস্ট এক্স দিয়ে দিবা, দেন 10 দিয়ে দিবা, ও অটোমেটিক্যালি বুঝে নিবে যে এটা কোন টাইপের। ঠিক আছে, এটা ওর ওর মেকানিজম, মানে পাইথনের মেকানিজম। সো ওরকম ভাবেই ধরো আমার একটা কিওয়ার্ড আছে, সেটার নাম হচ্ছে অটো। এই অটো এমন ভাবে কাজ করে, ওরে তুমি যদি মানে বলো যেইটা বলবা ওই ওই রকমের ইউজ করবে। যেমন ধরো আমি প্রথমে দেখো এক্স ইজিক্যালস টু কত আছে 10, এখন আমি যদি এখানে দেখি 0.2, ও কিন্তু ওটাও কিন্তু কাজ করতেছে, দেখো 0.2ও কাজ করছে। এখন আমি চাচ্ছি যে ধরো আমি এখানে ক্যারেক্টার বানাবো, সরি ক্যারেক্টার এ দিলাম, ও কিন্তু সেটাও কিন্তু অবজার্ভ করতে মানে অ্যাবজর্ভ করতেছে, নিয়ে নিতেছে। ঠিক আছে, তারপরে মনে করো আমি চাইতেছি স্ট্রিং বানাবো, রে ধরো ভালো হও মাসুদ। ঠিক আছে, এই যে কথাটা, এইটা আমি যদি রান দিই, দেখো আমার কিন্তু ও কিন্তু সেটাও নিতেছে। আরে ভাই, তাহলে এত কিছু তখন বলবো যে ভাইয়া তাহলে আপনি যে এতগুলো যে ডেটা টাইপ শিখালেন এগুলো তো দরকার নাই। আমি বলি অবশ্যই দরকার আছে, কারণ এইটা হচ্ছে আমরা যখন আমরা এসটিএল এ একটা পার্ট আছে, মানে একটা পার্ট আছে ইটারেশন। সো ওই টাইমে হয় কি, ধরো তোমাকে অনেক টাইপের ভ্যালু দেওয়া আছে, ধরো তোমাকে দেওয়া আছে ধরো ইন্টিজার টাইপের, তোমার কাছে দেওয়া আছে ক্যারেক্টার টাইপের, তোমার কাছে দেওয়া আছে তোমার স্ট্রিং টাইপের। এখন সবগুলো যখন তোমাকে বের করতে হবে একসাথে, মানে একটা একটা ধরো একটা বক্সের মধ্যে এতগুলা ভ্যালু আছে, এখন তুমি ধরো ওই বক্স থেকে তুমি যখন সবগুলো যখন বের করবা, তখন কিন্তু তুমি কি, তখন কিন্তু তোমার বের করতে হলে তখন তোমার এই অটো, এই যে যে কিওয়ার্ডটা, এই এই ডেটা টাইপটা ইউজ করে আমার হচ্ছে সবগুলাকে আমার বের করা লাগে। বুঝতে পারছো? কারণ নাইলে তো আমি ধরো একটা ভ্যারিয়েবল ধইরা যদি আমি যদি ওইটারই আউটপুট দিই, তার মানে কি আমার ওইটা ওই মানে একটা কনস্ট্যান্ট হয়ে যেতেছে, মানে ইন্টিজার হলে ইন্টিজারই হইতেছে, স্ট্রিং হলে স্ট্রিংই হচ্ছে। কিন্তু আমার তো ওই বক্সের মধ্যে তো ধরো আলাদা আলাদা ডিফারেন্ট রকমের তো আমার ভ্যালু আছে, মানে ডিফারেন্ট ক্যাটাগরির ভ্যালু আছে, তাই না? তো এইটা হচ্ছে আমার তখন কাজে লাগে, কিন্তু আপাতত আমার এখানে কোনো কাজে লাগবে না ভাইয়া। তো এটা জাস্ট আমি তোমাদেরকে বোঝানোর ক্ষেত্রে, জানার ক্ষেত্রে আমি এই জিনিসটা জানায় রাখলাম। ঠিক আছে, সো এইটা হচ্ছে আমার গেল হচ্ছে, আমি এখানে লিখে দিই কনস্ট, এটা হচ্ছে কনস্ট গেল। তার পরবর্তীতে হচ্ছে আচ্ছা কনস্ট, তাই না? তো 10 হবে। আচ্ছা, এর পরবর্তীতে আমরা শিখছি হচ্ছে কি অটো। অটোতে আমরা ধরো কি দিলাম, অটো, দেন হচ্ছে আমি দিলাম y ইজ ইকালস টু ধরো হ্যালো, তাইলে বুঝতে পারবা সুন্দর, দেন অটো y। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের হ্যাঁ ঠিক আছে, ডান। তো এরপরে আচ্ছা এখানে কি সমস্যা, কোথাও আমি একটা মিসিং করছি, কিছু একটা কি মিস করছি, const x does not, ও আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এবার আমরা অটো পর্যন্ত শিখছি। এর পরবর্তীতে আমাদের হচ্ছে আহ, এগুলা টাইপ কনভার্সনটা আমরা একটু পরে দেখব। টাইপ কনভার্সনের আগে আমরা একটা জিনিস দেখব, সেটা হচ্ছে আমাদের হচ্ছে এখানে কই জানি গেট লাইনও না, আউটপুটও না, আমাদের স্কেপ সিকোয়েন্স। হ্যাঁ, স্কেপ সিকোয়েন্স। আচ্ছা এই জিনিসটা কি ভাইয়া? এই জিনিসটা হচ্ছে আমরা নর্মালি আমরা মানে কোডের মধ্যে কিছু রুলস রেগুলেশন আছে, আমি তো এটা তো তোমরা তো আগেই জানো যে কোডের মধ্যে কিছু রুলস রেগুলেশন আছে। তার মধ্যে আরও কিছু টাইপের রুলস, সেটা হচ্ছে কি, যেমন আমরা একটা ওয়েতে দেখছি যে ধরো আমরা যে কোনো একটা কিছু ধরো আমি একটা নিলাম যে ধরো এক্স ওয়াই একটা ভ্যারিয়েবল। ঠিক আছে, ধরো ইন্টিজার টাইপের এক্স, বা ধরো এ একটা ভ্যারিয়েবল, এখানে আমি ধরো 10 রাখলাম। এখন আমি এটাকে যখন আউটপুট দিব দুইবার, ধরো এ একবার, এ দুইবার। এখন আমি এটা যদি একসাথে দিই তাহলে কিন্তু আমার কি হয়ে যায়, আমার কিন্তু একসাথে লাগে যায়। তো সেই ক্ষেত্রে আমরা কি করে একটা এন্ড লাইন ইউজ করি, তাই না? এখন এন্ড লাইনের বাদ দিয়ে এটার অল্টারনেটিভ আরেকটা আছে, সেটা হচ্ছে আমাদের ওল্ড আমরা সিতে আমরা যেভাবে ইউজ করতাম,
মানে আমরা নেক্সটে আমরা যখন সিতে আমরা যাব, সেকেন্ড সেমিস্টারে পড়বো, তখন দেখবা সেটা হচ্ছে এই যে এইভাবে রাইট স্ল্যাশ এন, ঠিক আছে। সো এইটা দিলে আমার কি হবে, একটা নিউ লাইন ক্রিয়েট হবে। দেখছো আমার কিন্তু নিউ লাইনে কিন্তু চলে গেছে, এই যে লাস্টে 10 10 10। সো এইটা হচ্ছে তোমার সি। সো এখন বলতে পারো যে ভাইয়া এন্ড লাইন আর সি, এই যে এই ব্যাক স্ল্যাশ, সরি এটাকে রাইট স্ল্যাশ, সরি এটা লেফট স্ল্যাশ আর ওটা হচ্ছে রাইট স্ল্যাশ, এমনি করে হিসাব করো। সো এই লেফট স্ল্যাশের আমি যখন ইউজ করব, সো তখন আমার এটার কারণটা কি, আর এটা ইউজ করলে সুবিধা কি, আর আমার এন্ডেল ইউজ করলে সুবিধা কি। এন্ডেল ইউজ করলে এখানে একটা ফ্লাক্স হয়। ফ্লাক্স কি এটা তোমার আপাতত জানার দরকার নাই, তুমি জাস্ট একটা জিনিস মাথায় রাখো, এন্ডেলের টাইম কমপ্লেক্সিটি একটু স্লো, আর এটার টাইম কমপ্লেক্সিটি একটু ফাস্ট, বুঝতে পারছো? সো সেই ক্ষেত্রে দেখবা যত বড় বড় প্রোগ্রামার আছে, ম্যাক্সিমামের কোড যখন তুমি নিজে বুঝতে পারবা যে ওরা কিভাবে কোড করে, ওদের কোড যখন তুমি দেখবা, দেখবে কি সবাই এটা ইউজ করে, বুঝতে পারছো? তো সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করব এটা ইউজ করার, কিন্তু আপাতত আমরা জাস্ট নর্মালের ক্ষেত্রে আমরা এটা ইউজ করি। সো এটা মানে নর্মাল আমরা বেসিক যেসব প্রবলেম সলভ করবো ওইখানে তেমন কোনো ইফেক্ট পড়ে না এইটা, ঠিক আছে। তো আমরা পরবর্তীতে এইটা আমরা শিখবো। ইভেন কি এমনও কিছু ম্যাক্রো, ম্যাক্রো তো তোমরা হয়তো মোটামুটি জানো যে একটা জিনিসকে অন্যরকম আমার নিজের মতো আমি সাজিয়ে ইউজ করতে পারবো, ম্যাক্রো। সো এই জিনিসটাকে এখানে সি প্লাস প্লাসে অনেক রকমের ম্যাক্রো আছে। তোমরা যারা মনে করো সাবলাইম টেক্সট প্রথমেই ডাউনলোড করছিলা, তারা হয়তো দেখছিলা যে এই যে এমন একটা জিনিস আসছে, এত বড় কোড, তাই না? সো এইটা হচ্ছে আমার টেমপ্লেট, এখানে অনেক রকমের ম্যাক্রো ইউজ করা আছে। যেমন ধরো এই যে আমি এখানে একটা ম্যাক্রো ইউজ করি, সেটা হচ্ছে নাম, নাম দিয়ে এইটা। সো এইটা ইউজ করলে হয় কি, তোমার আমি নাম জাস্ট লিখলে দেন আমার মনে করো এটার কাজও অটোমেটিক্যালি করবে। সো এইটা হচ্ছে আমি তোমাদেরকে পরে আলাদা একটা ম্যাক্রো একটা ক্লাসে নিব, এখানে আমি যত রকমের ম্যাক্রো আছে আমি নিজে শিখছি, প্লাস আরও অ্যাডভান্স যত ম্যাক্রো আছে আমি তোমাদেরকে শিখাবো, ঠিক আছে। সো এগুলা নিয়ে তোমরা টেনশন করো না, আপাতত আমরা এন্ড লাইন ইউজ করি, বা যারা যারা পারবো এটা ইউজ করব, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এর পরবর্তীতে আরও কিছু কিছু জিনিস আছে। সেটা হচ্ছে আমরা ধরো এই যে এখানে দেখো এই যে টি, টি ইউজ করে এই যে লেফট শিফট টি, সরি লেফট, আরে কি বলে শিফট, হ্যাঁ এটাই তো। টি যদি ইউজ করি তাহলে আমার কি আসে, এটা হচ্ছে তোমার একটা ট্যাবের মতো কাজ করে। মানে আমি যখন একটা এই যে আমার কিবোর্ডে ট্যাব দেই না, এই যে ট্যাব দিলে দেখো অনেকগুলো জায়গা নেয়, এই দেখো এখানে মোটামুটি 1 2 3 4টা স্পেসের জায়গা নেয়। সেরকম একটা ট্যাব দিলে যতক্ষণ জায়গা নেয়, তা আমি যদি এখানে যদি টি দেই তাইলে 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 মনে করো আমার কিন্তু এই যে দেখছো এখানে কিন্তু কত বড় একটা, বাবা একটু গেটটা লাগাও তো, তাহলে এখানে কিন্তু আমার কিন্তু অনেক বড় কিন্তু একটা জায়গা কিন্তু আমার কিন্তু এখানে স্পেস নিচ্ছে, ঠিক আছে। তো একইভাবে মনে করো আমরা এখানে যদি আরো কিছু দেখি যে ডাবল কোটেশন, যেমন আমরা ধরো একটা স্ট্রিং এর মধ্যে একটা স্ট্রিং বানাইলাম, ঠিক আছে, একটা স্ট্রিং বানাইলাম, এখন এখানে দিলাম হ্যালো, হ্যাঁ, দেন আমি চাইলাম যে কিরে, কিরে দিয়ে দেন লিখলাম যে বাই। এখন আমি চাচ্ছি কিরে, এটারে আমি চাচ্ছি যে আমার ডাবল কোটেশনের মধ্যে ঢুকাইতে, ঠিক আছে, আমি এটারে চাচ্ছি ডাবল কোটেশনের মধ্যে রাখতে। এখন এই জিনিসটা মানে আমি চাচ্ছি যে এমন আউটপুটই আসবে ডাবল কোটেশন। সো ওই জিনিসটা দেখো আমি যখন ডাবল কোটেশন ইউজ করব তখন দেখো এটা কিন্তু হয় না। এই যে রান করি দেখো এটা কিন্তু এরর চলে আসছে, ঠিক আছে, এটা ও নিতে পারে না। সো তখন আমার এখানে কি করা লাগে, আমার ওই যে এই স্ল্যাশটা ইউজ করে, আরে কই গেল, হ্যাঁ এই স্ল্যাশ দিব, তারপরে এখানে একটা স্ল্যাশ দিব, স্ল্যাশ, দেন আমি যদি এটাকে যদি রান দিই, তারপরে দেখছি যে আমার আসছে হ্যালো কিরে কোটেশনের মধ্যে। সো এইটা হচ্ছে আমার একটা ওয়ে। সেম একইভাবে যদি আমি মনে করো আরও কিছু যদি দেখতে চাই, যদি আমি মনে করো ডাবল কোটেশন, ডাবল এইটা ডাবল লেফট স্ল্যাশ যেটা বা ব্যাক স্ল্যাশ যেটাই বলো না কেন, সো এটা যদি তুমি দিতে যাও তাহলে দেখবা তোমার সেম কিন্তু তোমার, আচ্ছা আমি একটা এন্ড লাইন দিই নাই, ঠিক আছে, এন্ড লাইন দিয়ে যদি আমি ইউজ করি দেখো আমার কিন্তু এই যে সেম আসছে, একটা আসছে। দেন তুমি যদি চাও সিঙ্গেল কোটেশনও সেম একইভাবে তুমি এটা দেখতে পারো, এখানে অনেকগুলো আছে, অনেকগুলা কাজ করে। তা আপাতত এগুলো লাগবে না, যে আর এর যেটা এগুলো লাগবে না। দেন এই যে অ্যালার্ট বিপ সাউন্ড হয় এগুলো তোমার কোনো দরকার নেই, ঠিক আছে। দেন নাল এগুলো তোমার আপাতত কোনো দরকার নেই, তোমার জাস্ট বেসিক লাগবে কয়টা বলে দিই, এই নিউ লাইনেরটা, ট্যাবেরটা, ব্যাকস্ল্যাশ, কোটেশন, সিঙ্গেল কোটেশন, এই এতটুকু। বাকিগুলো তোমার জাস্ট জানার ক্ষেত্রে তোমার দেওয়া হয়েছে এই জায়গায়, বাকিগুলো আমাদের দরকার পড়বে না, ঠিক আছে।
ঠিক আছে। সো এই কয়টা হচ্ছে আমাদের স্কেপ সিকোয়েন্স গেছে, এগুলো হচ্ছে জাস্ট নর্মাল আমাদের কাজে লাগে। আচ্ছা, এর পরবর্তীতে আমি এখন তোমাদেরকে কয়েকটা টাস্ক দিব। টাস্ক দিয়ে আমি আপাতত আজকের ক্লাসটা আমি কি শেষ করব নাকি আরো কিছুক্ষণ পড়াবো, কি বলো? হ্যালো, আচ্ছা একটু স্লো যেতে হবে। আহ, সবাই এখন কি বুঝছো, মানে আমি যতটুকু দিছি বুঝছো? তাহলে আমি এখন একটা টাস্ক দিব, এই টাস্ক শেষ করার পর তারপর আমি প্রেজেন্ট নিব, তারপর আমি সবাই চলে যাবা, ঠিক আছে? নাকি আরেকটা ওই যে যেটা আছে টাইপ কনভার্সন, এটা দেখাই দিব, কি বলো? বলো বলো। আরে ভাই না বললে তো বুঝবো না, চুপচাপ থাকলে হবে? আবার একটু রিপিট করেন। আচ্ছা, কনস্ট্যান্ট ভ্যালু থেকে আবার একটু রিপিট করতে, হ্যাঁ পোলাপান কই নাই তো সব। হ্যাঁ শেষ করেন, আমার ফোনের চার্জ শেষ। এই তোমাদের নাই মানে ল্যাপটপ থাকলে তো, মানে ল্যাপটপ নাই যারা যারা ল্যাপটপে, আচ্ছা তোমাদের তো মানে যাদের ল্যাপটপ নেই তাদের তো আবার প্যারা হয়ে যাচ্ছে ফোনে। আচ্ছা যাই হোক, আর বড় করব না আজকে, একটু এই যে জাস্ট এখানে একটু রিক্যাপ করি। আর কি জানি বললা ওটা, কোন টপিক থেকে ভুলা যাই বারবার? কনস্ট্যান্ট ভ্যালু থেকে, আচ্ছা। আচ্ছা কনস্ট্যান্ট জিনিসটা কি? কনস্ট্যান্ট জিনিস হচ্ছে যে ধরো যে কোনো একটা ভ্যারিয়েবলের ভ্যালু আমরা নর্মালি যেভাবে ইউজ করি, সেখানে কিন্তু আমরা অলওয়েজ কিন্তু ভ্যালুটাকে কিন্তু আপডেট করতে পারতেছি, তাই না? ধরো আমি এক্স রে একবার ডিক্লেয়ার করি, যে নর্মালি এইভাবে ডিক্লেয়ার করে আমি কিন্তু আবার কিন্তু এক্স রে কিন্তু আপডেট করতে পারতেছি। এখানে কিন্তু এক্সকে আমি ধরো আপডেট করে ধরো ধরো আমি 0 বানাইতে পারতেছি, ধরো 1 বানাই দিলাম, হ্যাঁ এটা আমি করতে পারতেছি। কিন্তু আমি যখন কনস্ট্যান্ট করব, মানে একটা ভ্যারিয়েবলকে আমি চাচ্ছি যে সেটার ভ্যালুটা অলওয়েজ কনস্ট্যান্ট থাকবে, তখন জাস্ট আমি একটা কিওয়ার্ড ইউজ করব কনস্ট নামে, তখনই কিন্তু আমার কাজ হয়ে যাবে। তো আমার কিন্তু এই যে দেখছো এখানে কিন্তু আমি কিন্তু ওটা কিন্তু আর আপডেট করতে পারবো না, ঠিক আছে? এইটাই হচ্ছে আমার কনস্ট্যান্টের কাজ। আর অটোর কাজটা হচ্ছে, অটো দিয়ে আমাদের হচ্ছে মোটামুটি মানে আমাদের নর্মালি মানে একটা কিওয়ার্ড, এটা এমন এক পাওয়ারফুল কিওয়ার্ড, সেটা হচ্ছে আমার যে কোনো টাইপের ডেটা টাইপ, সরি হ্যাঁ ডেটা টাইপ আমার মনে করো নিজে নিজে নিয়ে ফেলাইতে পারে, মানে বানায় ফেলতে পারে। বানায় ফেলতে না, মানে ও নিজে নিজে অ্যাবজর্ব করতে পারে জিনিসটাকে। মানে ওকে যদি বলা হয় মানে একটা ভ্যালু দিব, যে ওইটা কি তোমার স্ট্রিং, ওটা কি ইন্টিজার, ও নিজে নিজে বুঝে নিতে পারবে। বুঝতে পারছো? এইটাই হচ্ছে ওর ক্ষমতা, ওর পাওয়ার। অটো মানে অটোমেটিক্যালি সব কাজ করে ফেলে, সো আমার আর আদার্স কোনো ডেটা টাইপ আমার ডিক্লেয়ার করা লাগে না, ঠিক আছে? দেন আমরা এরপর আমরা হচ্ছে স্কেপ সিকোয়েন্স আমরা পড়লাম, যে কিছু টাইপের কত রকমের এন্ড লাইন দেওয়া যায়। আচ্ছা এখানে ওটা একটু অ্যাড করে দিই, কন্ট্রোল ডি দেন হচ্ছে এন। আচ্ছা হ্যাঁ এই যে এইটা, দেন মনে করো এখানে মনে করো আমরা যেগুলো দিছি, এই যেমন এই যে এখানে একটা হচ্ছে স্পেস আসছে, আরেকটা মনে করো কোটেশনে আসছে। তো এই যে এইটা যেমন একসাথে আসছে, এই যে ব্রেকে আসছে, দেন আরেকটা মনে করো ট্যাবে আসছে। এন হচ্ছে মানে লেফট শিফট, যে আর কি বলে স্ল্যাশ, লেফট স্ল্যাশ যেটা, সেটা হচ্ছে তোমার একটা এন যদি আমি ইউজ করি তাহলে হচ্ছে সেটা আমার নিচে নেমে যায়, মানে একটা নিউ লাইন ক্রিয়েট করে। আর টি হচ্ছে তোমার একটা ট্যাবের মতো কাজ করে, ঠিক আছে? আর এনটা হচ্ছে টাইম কমপ্লেক্সিটি ওর বেশি ফাস্ট, আর এন্ডেলটা হচ্ছে একটু স্লো। সো আপাতত আমরা সবাই এন্ডেলই ইউজ করতে পারি যারা যারা পারবো, আর যারা যারা একটু মনে হয় যে না আমি এন ইউজ করবো, সেটা আমরা এন ইউজ করতে পারি, কোনো সমস্যা নেই। আমরা যত প্রবলেম করবো ওইখানে কোনো সমস্যা হবে না এন লাইন ইউজ করলে, কোনো সমস্যা হবে না এন ইউজ করলে, ঠিক আছে? দেন এটা তো দেখলাম। আর হচ্ছে আমাদের হচ্ছে নর্মালি আমরা ডাবল কোটেশন যদি আমরা ইউজ করতে যাই কোনো একটা স্ট্রিং এর মধ্যে, বা একটা ব্যাকস্ল্যাশ বা লেফট স্ল্যাশ যদি আমি ইউজ করতে যাই, বা ধরো আমি চাচ্ছি যে একটা ডাবল সিঙ্গেল কোটেশন, যেটা মানে সিঙ্গেল কোটেশন যে ক্যারেক্টার আমরা যেটা ইউজ করি ওটা যদি ইউজ করতে যাই, তখন সব কিছুর আগে আমার একটা লেফট স্ল্যাশ দিতে হবে, কারণ লেফট স্ল্যাশ না দিলে আমার মনে করি ওটা কাজ করবে না। কারণ এটাই হচ্ছে মানে সি প্লাস প্লাস একটা রুলস, যেটা হচ্ছে কারণ আমরা অলরেডি কিন্তু স্ট্রিং বানাই কিন্তু আমরা ডাবল কোটেশনে, সো ও কনফিউজড হয়ে যায় যে এটা এই এতটুকু পর্যন্ত নিব নাকি এই এতটুকু পর্যন্ত নিব। বুঝতে পারছো? তো সেই ক্ষেত্রেই আমাদের হচ্ছে এইটাই হয়ে কাজ করে। তো আজকে এই এতটুকু পর্যন্তই থাক। আমরা ইনশাল্লাহ কালকে ক্লাসে আমরা দেখব আরও কিছু টুকটাক আমাদের, মানে আমাদের ফার্স্ট যে কন্টেস্টটা হবে
আমাদের যে কন্টেস্টটা হবে ওই কন্টেস্টটা হচ্ছে ডেটা টাইপ, ভ্যারিয়েবল, অপারেটর, এই তিনটা টপিক। আচ্ছা, ইনপুট আউটপুট আছে। ইনপুটটা এখনো দেখাইলাম না, দেখছো কত সময় যায় কিভাবে। ইনপুটটা, ইনপুট আউটপুট মানে ডেটা টাইপ, ভ্যারিয়েবল, ইনপুট আউটপুট আর হচ্ছে অপারেটর, এই চারটা টপিক একসাথে আমাদের মানে আমরা যখন শেষ করব তারপরে আমাদের একটা ম্যারাথন কন্টেস্ট হবে 1 সপ্তাহ। 1 সপ্তাহ, হ্যাঁ 1 সপ্তাহই হবে, বা একটু কম হতে পারে, 5 দিনও হতে পারে। সো এখানে মোটামুটি বলা যায় যে 15 থেকে 20টা প্রবলেম থাকবে, ওগুলো তোমাদেরকে সলভ করতে হবে। খুবই মোটামুটি মনে হবে যে প্রথম দিকে অনেক কঠিন, কিন্তু কঠিন না, একটু কোশ্চেনগুলো বুঝলে ইজি লাগবে, ঠিক আছে। আর আজকে তাইলে এই পর্যন্তই থাক। আর কি কারো কোনো কোশ্চেন আছে বুঝার মতো, বা ভাইয়া এটা বুঝি নাই? হ্যাঁ, কালকে তোমাদের অফলাইনে ক্লাস হবে। এখন এটা তোমরা ভালো জানো যে তোমরা আসবা কি না। আমি তো করাইতে আমার তো কোনো সমস্যা নাই। এখন তোমরা যদি বলো যে ভাইয়া কালকে করব না, তাহলে তোমরা পিছাবা, আর যদি না করো তাহলে তো আমার কোনো সমস্যা নাই, ঠিক আছে। আচ্ছা, আমরা আরেকটা জিনিস একটু দেখি, সেটা হচ্ছে আগে আমরা প্রেজেন্ট নিয়ে নেই, কারণ এটা ইম্পর্টেন্ট। তারপর আমি রেকর্ডটা অফ করে দিব, কারণ রেকর্ডে আমি প্রেজেন্টটা রাখবো তোমাদের। আর ডিটেইলস না, ক্লাস প্রেজেন্ট। আচ্ছা, একটু তোমাদের একটু সংক্ষেপে একটু আমাকে নামটা একটু একজনের মানে নাম না, জাস্ট আইডিটা, তোমাদের যে আইডিটা একটু আমাকে একটু টেক্সটে এখানে দিয়ে দাও, তাহলে আমার জন্য সুবিধা হবে। যেমন ধরো আমি ধরো এখানে কাজী রে চিনি, রাতুল রে, আবির, তারপর হচ্ছে ফাইজা, দিগন্ত, আর ও তোমার মতো আবির, তাই না? না তোমার নাম কি? ভুলে গেছি, আমি ভুলে যাই বারবার সব কিছু। বাইজিৎ ভাই। ও হ্যাঁ, বাইজিৎ, বাইজিৎ, ভুলে গেছি ভাই, সরি। আচ্ছা, একটু কাইন্ডলি একটু তোমাদের নাম আর নামটা আর হচ্ছে আমাকে একটু আইডিটা দিয়ে দাও। আইডিটা দাও তাইলেই হবে, নাম দেওয়া লাগবে না। কাইন্ডলি একটু আইডিটা একটু আমাকে দিয়ে বাইজিৎ দাও। ভাই শেষের দুইটা ডিজিট দিলে হবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুরো শেষে দুইটা দুইটা ডিজিট দিলেই হবে, সমস্যা নেই। খালি একটু দিয়ে দাও, হ্যাঁ। আমি একটু এখানে ক্লাসের ডেটটা লিখে রাখি। আজকে কয় তারিখ জানি? 13 তারিখ না? 13, এটা কত সেকেন্ড? 26। ভাই আইডি কিন্তু সবার প্রথমের গুলো সেম, শুধু লাস্টের দুইটা ডিজিট ভিন্ন যে আইডিটা লাগবে প্রথমেরটা। না না না, খালি লাস্টের 2 ডিজিট, প্রথম সব সেম। তুমি ওটাই লাস্টের তো দুই বললাম। লাস্টের 2 ডিজিট দাও, তাইলেই হবে। বাকিগুলো আমার লাগবে না। 37। আচ্ছা, 37। নাম কি? আবির। ফুল নেম তো দিতে হবে না মনে হয় ভাইয়া। না, ফুল নেম ওই যে তোমার ইনফরমেশনে দিতে হবে, আমি ওইখান থেকে এখানে অ্যাড করব, বুঝছো, এই জন্যই তোমাদের নাম তারপরে টাম দরকার। 53। এরপরে 53। 53। 53 নাম বাইজিৎ। বাইজিদ, বানান ভুল হইলে বইলো। ঠিক আছে, সমস্যা নেই। এরপরে আচ্ছা, তোমরা বাকিরা কই? হারাটা রয়ে গেছো। আচ্ছা, রাতুল। রাতুল হচ্ছে 34। রাতুল কিন্তু আবার তিনটা আছে, কোন রাতুল জিজ্ঞেস করে না আবার। রাতুল ওর আচ্ছা 34। 34 আর লাগবে না। আচ্ছা, কি জানি ওর নাম? আচ্ছা, ওর নামও তো দিয়ে দিচ্ছে, কপি করে দিই, আরিফ হোসেন রাতুল, একবারই দিয়ে দিই। সি। আরে আচ্ছা, যাই হোক, পরে দেখতেছি। এরপরে আর কে আইডি দিব? হ্যাঁ, 62। নাম কি? ফাইজা। ফাইজা 62। 62। আচ্ছা, এরপরে কি জানি? রাতুল তো হলো, এরপরে আর কে কে? একজন একটু আমার একটু বলো। আচ্ছা, দিগন্ত 45। দিগন্ত, ভাই বানান টানান ভুল হলে বইলো। 45। তারপরে কাজী, এটা আমাদের অ্যাডমিন, ও তো চলে গেছে কই। হয়ে গেছে গা, ওর এখন মন চায় না, ওর এখন কি করতে মন চায় বলো তো? না আছে তো হয়। আছে কিন্তু মাইক মিউট করে রাখছে হয়তো। হয়তো দিছে, ও দিছে। কত কত বলো তো? কত দেখতেছি ভাইয়া, দেন 43। 43। উদয়। আচ্ছা, এরপরে আর আর কেউ তো নাই ভাইয়া এখন আপাতত। 6 জনই? 6 জন এখন আছে আর কি, আর ছিল বের হয়ে গেছে অনেকে। দিগন্ত আরেকটা আসছে মনে হয়, এটা কোন দিগন্ত আবার?
না দিগন্ত এইটাই। ও দিগান্ত, আচ্ছা আচ্ছা, সরি 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 সরি। দিগান্ত 45, দিগান্ত এটা। দিগন্ত 45ই তো। ভাই হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা তাহলে 11 জন ছিল, হ্যাঁ সেটাই তো দেখতেছি। ওই যে তাবাসসুম ছিল, তারপরে আরো কে কে জানি ছিল, যে কি সাজ্জিদ না কি সাজ্জাদ, ওরা ছিল। হ্যাঁ ওরা চলে গেছে। যাই হোক সমস্যা নাই, ব্যাপার না আছে। তাহলে আজকে এই পর্যন্ত আমি ক্লোজ করে দিই রেকর্ড।